হ্যালো এভরিওয়ান, 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে জৈব রসায়ন পর্ব 5। তো এই পর্ব 5-এ আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক এবং অ্যামিন সমূহ। তো আমরা কার্বক্সিলিক অ্যাসিডের জাতক এবং অ্যামিন সমূহ নিয়ে আলোচনা করব এখন। তো কার্বক্সিলিক অ্যাসিডের যদি আমি একদম মনোকার্বক্সিলিক অ্যাসিড নিয়ে আমাদের আলোচনাটা সেরকম থাকবে। তো মনোকার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত যদি আমি লিখতে চাই, ব্যাপারটা হচ্ছে এরকম। এখানে H বা R বোঝাচ্ছে যে যদি শুধু হাইড্রোজেন হয় তাহলে এটা হবে HCOOH, যেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের প্রথম সদস্য। আর যদি R হয় তাহলে অন্য যে কোনো একটা সদস্য মনোকার্বক্সিলিক অ্যাসিডের। দিস ইজ ফর্মিক অ্যাসিড এবং এটা হচ্ছে অন্য যে কোনো অ্যালকাইল বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড। মনোকার্বক্সিলিক অ্যাসিড রিজন এখানে একটা কার্বক্সিল গ্রুপ আছে। কার্বক্সিলিক অ্যাসিডের CO গ্রুপটাকে কেন এইভাবে একটু 120 ডিগ্রি অ্যাঙ্গেলে লেখা হচ্ছে এটা অলরেডি আমরা জানি, আমরা অলরেডি অনেকগুলা ক্লাস করেছি এ ব্যাপারে। অ্যালডিহাইডে আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে কেন আমরা কার্বনের গ্রুপটাকে এইভাবে লিখেছি। এটা OH গ্রুপ আছে, এটা তার একটা বিশেষ রিঅ্যাকশন এই OH গ্রুপটার কারণে কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে থাকে। তো সেকেন্ডলি আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডের, এটা হচ্ছে অ্যাসিড এবং অ্যাসিডের জাতকের কথা যদি বলি, বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিডের OH গ্রুপটার পরিবর্তে যদি কোনো একটা গ্রুপ নিয়ে আসি H বা R, তাহলে এখানে যেটা হবে, এখানে হচ্ছে একটা গ্রুপ আসলো, এই গ্রুপটা আলটিমেটলি OH গ্রুপটাকে রিপ্লেস করবে। OH যেহেতু একটা নিউক্লিওফিল, তাহলে গ্রুপটা একটা নিউক্লিওফিল হবে, তার মানে নিউক্লিওফিল প্রতিস্থাপন বিক্রিয়া করবে। তো কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে ফর্মিক অ্যাসিড ব্যতি রেখে অন্য যে অ্যাসিড যেগুলো আছে সেগুলোর মধ্যে যদি আমি এরকম একটা গ্রুপ নিয়ে আসি, তখন সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। এই গ্রুপটা কি হতে পারে? গ্রুপটা হতে পারে হ্যালোজেন, গ্রুপটা হতে পারে গ্রুপটা হচ্ছে একটা কার্বক্সিলেট আয়ন হতে পারে, বা গ্রুপটা একটা অ্যালকক্সি আয়ন হতে পারে, বা গ্রুপটা একটা NH2 হতে পারে। তো এরকম চারটা ডিফারেন্ট গ্রুপ হয়। এই চারটা ডিফারেন্ট গ্রুপের উপরে ভিত্তি করে জৈব অ্যাসিডের জাতককে চারটা ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট অফ অল, এই হ্যালোজেন যদি আসে তখন সেটা স্ট্রাকচারটা দাঁড়ায় এরকম যে RC++OX, দ্যাট ইজ অ্যাসিড হ্যালাইড। আর যদি কার্বক্সিলেট গ্রুপটা যায় তখন হচ্ছে RCO2O, দ্যাট ইজ অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড। আর যদি আরো মানে অ্যালকক্সি গ্রুপটা যায় তখন সেটা হচ্ছে যে RCOOR', দ্যাট ইজ এস্টার। আর যদি NH2 গ্রুপটা হয় দেন RCONH2, দ্যাট ইজ অ্যাসিড অ্যামাইড। এই চারটা জাতক নিয়ে আমাদের আসলে আজকে পড়াশোনাটা হবে। অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের জাতক এবং অ্যামিন সমূহ। অ্যামিন সমূহের যদি অ্যামিন সমূহের বা অ্যামিনের ফাংশনাল গ্রুপ হচ্ছে NH2। আমরা এখানে অ্যালিফেটিক অ্যামিন নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী লেকচারে আমরা হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগ নিয়ে আলোচনা থাকবে, তো সেখানে আমরা অ্যারোমেটিক অ্যামিন নিয়ে আলোচনা করব। এখানে অ্যালিফেটিক অ্যামিন সেটা 1 ডিগ্রি অ্যামিন, এটা একটা 1 ডিগ্রি অ্যামিন, কারণ নাইট্রোজেনটা ডাইরেক্টলি একটা অ্যালকাইল গ্রুপের সাথে বা একটা কার্বনের সাথে কানেক্টেড। দেন দিস ইজ 1 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন হতে পারে এরকম যে নাইট্রোজেনটা দুইটা অ্যালকাইলের সাথে কানেক্টেড হবে, দ্যাট ইজ 2 ডিগ্রি অ্যামিন, এটা একটা 2 ডিগ্রি অ্যামিন। আর 3 ডিগ্রি অ্যামিন হতে পারে লাইক সাপোজ R3N, মানে নাইট্রোজেনের সাথে যে তিনটা অ্যালকাইল গ্রুপ কানেক্টেড থাকবে তখন সেটাকে আমরা 3 ডিগ্রি অ্যামিন বলবো। তো আমরা হচ্ছে এই অ্যালিফেটিক অ্যামিনগুলো নিয়ে আলোচনা করব, তার সাথে জৈব অ্যাসিডের প্রপার্টিজ, জৈব অ্যাসিডের তীব্রতা, ফর্মিক অ্যাসিডের কিছু বিশেষ বিক্রিয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করব। অ্যাসিড হ্যালাইড, তাদের কিছু বিক্রিয়া, কিছু স্পেসিফিক রিঅ্যাকশন যেগুলো ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসে থাকে, ইউনিভার্সিটি অ্যাডমিশনে এস্টার। এবং এই যে জাতক সমূহ কি করে প্রস্তুত করা যায়, তাদের পারস্পরিক রূপান্তর এবং কার্বক্সিলিক অ্যাসিডের কিছু বিশেষ বিক্রিয়া আমরা দেখব। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড, আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি। প্রথমে যদি আমরা 1 নম্বরের কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা অ্যালকোহল নেই RCH2OH, আমি যদি সেই অ্যালকোহলটাকে অক্সিডাইজ করি জ্যামন অক্সিজেন দিয়ে, জ্যামন অক্সিজেনের সোর্স কি? পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড H2SO4।
এখান থেকে যেমন অক্সিজেন আসবে, তাহলে আমরা জানি যে অ্যালকোহলকে অক্সিডাইজ করলে সেটা অ্যালডিহাইডে কনভার্ট হয়, ফার্স্ট অফ অল অ্যালডিহাইড হবে, দেন সেই অ্যালডিহাইডটা আবারও যদি অক্সিডাইজড হয় যেমন অক্সিজেন দিয়ে, দেন সেটা কার্বক্সিলিক অ্যাসিড বানাবে। এটা একটা প্রসেস হতে পারে। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে আমরা এটা অবশ্যই জানি, অলরেডি আমরা পড়ছি যে সায়ানাইডকে যদি আমরা হাইড্রোলাইসিস করে আমি অ্যালডিহাইডে দেখিয়েছি, সেটা অ্যাসিডিক মিডিয়া হতে পারে অথবা বেসিক মিডিয়া হতে পারে। সেখান থেকে আমরা যেটা পাই কার্বক্সিলিক অ্যাসিড পাই আর হচ্ছে অ্যামোনিয়া পাই। তো আমি যদি এখানে একটা অ্যালকাইল ইউজ করি, আলটিমেটলি এখানে অ্যালকাইল থাকবে, তার মানে আমি একটা কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাব। এটাকে হাইড্রোলাইসিস করলে পরে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যাচ্ছে। এখন আমি যদি আরেকটা মেথড বা মেকানিজমের কথা বলি, সেটা হচ্ছে যে নাম্বার 3 তে যেটা আসছে সেটা হচ্ছে যে আমি যদি একটা অ্যাস্টারকে হাইড্রোলাইসিস করি, আর সেটা হলো OR প্রাইম। এখানে আটটা ডিফারেন্ট টাইপ অফ আর, এর পিছনে একটা রিজন আছে, রিজনটা আমি পরে বলছি। এটাকে হাইড্রোলাইসিস করে মানে H আর OH এর সাথে রিঅ্যাকশন করা, Hটা প্লাস Hটা মাইনাস। এখানে অ্যালকক্সি, দিস ইজ দ্য নিউক্লিওফাইল, আর পানির যে OH এটা একটা নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল এখানে সাবস্টিটিউশন করবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটার মাধ্যমে এখান থেকে আমরা যেটা পাবো আর C ডাবল বন্ড O OH, আর এই হাইড্রোজেন এবং অ্যালকক্সি মিলে বানাবে অ্যালকোহল। আমি বিক্রিয়াটাকে একমুখী দেখেছি, বাট বেসিক্যালি বিক্রিয়াটা একমুখী না, সরি, বিক্রিয়াটা হচ্ছে উপমুখী বিক্রিয়া হবে। এবং এই বিক্রিয়াতে আমাদেরকে অবশ্যই এটাকে একটা মিডিয়া লাগবে, সেটা হচ্ছে যে অ্যাসিডিক মিডিয়া হতে হবে। অ্যাসিডিক মিডিয়াতে রিঅ্যাকশনটা করবে, এই অ্যাসিডিক মিডিয়াতে এখানে যে ঘটনাটা ঘটবে, এখান থেকে একটা কার্বক্সিলিক অ্যাসিড পাবো, একটা অ্যালকোহল পাবো। আমরা অ্যালকোহলের প্রস্তুতিতে দেখেছিলাম এটা, তো এটা একটা কমন বিক্রিয়া। এখন এই আর প্রাইম আর ওআরটা দেওয়ার পেছনে উদ্দেশ্য হচ্ছে আসলে যে এটা নিয়ে একটা কনফিউশন কাজ করে সবসময়, যে আসলে কার্বক্সিলিক অ্যাসিডের এই অ্যালকক্সি গ্রুপটা, মানে কার্বক্সিলিক অ্যাসিডের যে জাতক অ্যাস্টারের যে অ্যালকক্সি গ্রুপটা কোথা থেকে আসে, এটা কি অ্যালকোহলের থেকে আসে না কার্বক্সিলিক অ্যাসিড থেকে, এটা একটা কনফিউশন থাকে। তো সেটা আসলে দূর করার জন্যই যে এটা আসলে অ্যালকোহল থেকে আসে, অ্যালকোহলের অ্যালকক্সি গ্রুপটাই আসলে এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো এখন কথা হচ্ছে যে এই আর প্রাইমটা এই অ্যালকোহল থেকে, সেটা খুব স্পষ্টভাবে বোঝা যায়, এবং এই অ্যালকোহল এবং এই কার্বক্সিলিক অ্যাসিড আবারও রিঅ্যাকশন করে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের মাধ্যমে কিন্তু অ্যাসিড এবং ওয়াটার প্রডিউস করে একটা ইকুইলিব্রিয়াম মেইনটেইন করে থাকে। নাম্বার 4 যদি আমরা আসি, 4 নম্বরের একটা প্রস্তুতির প্রসেস, যেটা কিনা আমরা অলরেডি দেখছি, সেটা হচ্ছে যে অ্যালকাইন প্লাস ওজোন, মানে আমরা যদি অ্যালকাইনকে ওজোনালাইসিস করি কার্বন টেট্রাক্লোরাইড অর ক্লোরোফর্ম দ্রাবকের উপস্থিতিতে, আর হাইড্রোলাইসিস করি ওজোনালাইসিস করার পরে, সেখান থেকে আমরা আলটিমেটলি কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে থাকি। এটা আমরা অ্যালকিনের ওজোনীকরণ এবং অ্যালকাইনের ওজোনীকরণ আমরা দেখেছি অলরেডি। তাহলে এই হচ্ছে মোটামুটি কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি, এই ব্যাপারগুলো দিয়ে কার্বক্সিলিক অ্যাসিডকে প্রিপেয়ার করা যায়। তো মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে আমরা যেটা দেখবো জৈব অ্যাসিডের তীব্রতার ক্রম, যে আমরা যে জৈব অ্যাসিডগুলা মানে কার্বক্সিলিক অ্যাসিডের কথা বলছি, কার্বক্সিলিক অ্যাসিডের তীব্রতার ক্রমটা কেমন হবে। কার্বক্সিলিক অ্যাসিডের তীব্রতার ক্রম ফাইন্ড আউট করার জন্য ফার্স্ট অফ অল আমরা ফর্মিক অ্যাসিড থেকে एग्जांपल হিসেবে নেব, ফর্মিক অ্যাসিড। দেন আরেকটা নিলাম ইথানোইক অ্যাসিড, আরেকটা অ্যাসিড। দেন আরেকটা অ্যাসিড নিলাম আমরা, সেটা হচ্ছে যে প্রোপানোইক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিডের এখানে একটা কার্বনিল গ্রুপ আছে, প্রতিটা কার্বক্সিলিক অ্যাসিড যে তিনটা আমি এখানে ড্র করেছি, তিনটাতেই কার্বনিল গ্রুপ আছে। কার্বনিল গ্রুপের কার্বন অক্সিজেন ডাবল বন্ডের মধ্যে আমরা জানি যে অলরেডি অ্যালডিহাইড পিরিয়ডে আমরা দেখে এসেছি যে কার্বন অক্সিজেন যে ডাবল বন্ড, সেই ডাবল বন্ডের মধ্যে কার্বনের লেস ইলেকট্রোনেগেটিভ হয়, অক্সিজেন বন্ড ইলেকট্রন দিকে পুট করে অক্সিজেন ডেল্টা মাইনাস হয়, কার্বন পাবে ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। সিমিলারলি এখানে অক্সিজেন ডেল্টা মাইনাস, কার্বন ডেল্টা প্লাস। তো ডেল্টা মাইনাস প্লাস আলটিমেটলি হলো কার্বনটা আলটিমেটলি পজিটিভ হিসেবে কাজ করছে। সো কার্বনটা এই যে একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, এই হাইড্রোক্সিল গ্রুপ থেকে ইলেকট্রন নিজের দিকে পুল করার চেষ্টা করবে টু রিডিউস ইটস পজিটিভিটি, মানে পজিটিভ চার্জ থেকে রিডিউস করার জন্য অক্সিজেন থেকে সে ইলেকট্রন পুল করার চেষ্টা করবে বা অক্সিজেন থেকে সাপোর্ট দিবে। সে সাপোর্ট দেয়া বা কার্বন ইলেকট্রন নিজের দিকে নেয়া, এই দুইটার মাঝামাঝিতে যেটা হয় যে এই হাইড্রোক্সিল গ্রুপের যে অক্সিজেন এবং হাইড্রোজেনের বন্ড, সেখান থেকে অক্সিজেন হাইড্রোজেন এবং অক্সিজেনের যে বন্ডের দুটো ইলেকট্রন, এটা ডট ক্রস দিলাম, বললাম যে ডটটা অক্সিজেনের ইলেকট্রন, ক্রসটা হাইড্রোজেনের ইলেকট্রন। তো অক্সিজেন ইলেকট্রন ডোনেট করতে গেলে সে দুটো ইলেকট্রন নিয়ে প্রোটন হাইড্রোজেনটাকে প্রোটন আকারে রিলিজ করে দেয়। তো এই যে প্রোটন রিলিজ হচ্ছে, সেখান থেকে আমরা বেসিক্যালি বলি যে এই যৌগটা হচ্ছে
অ্যাসিডিক, এটা প্রোটন রিলিজ করতে পারে। এই ধরনের প্রোটন রিলিজ করতে পারা যে তিনটা যৌগের কথা আমরা বললাম, আসলে সবাই কি প্রোটন রিলিজ করতে পারে? হ্যাঁ, সবাই প্রোটন রিলিজ করতে পারে, বাট কোনটা বেশি দ্রুত রিলিজ করতে পারে? যে যত দ্রুত রিলিজ করতে পারবে সে তত তীব্র। তো তীব্রতার ক্রম বের করতে গেলে আসলে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে এই যে তিনটে অ্যাসিড আমি এখানে লিখলাম, এই তিনটে অ্যাসিডের মধ্যে কোন অ্যাসিডটা খুব দ্রুত প্রোটন রিলিজ করতে পারে। এখন আমি একটা ছোট্ট পয়েন্ট বলছি, সেটা হচ্ছে যে কার্বন এখানে তিনটাই পজিটিভ। যে কার্বনটা সবচেয়ে বেশি পজিটিভ, বেসিক্যালি হাইড্রোক্সিলের ওএইচটা, সেই কার্বনটাকে বেশি সাপোর্ট দিতে যাবে, এবং সে বেশি সাপোর্ট দিতে গেলে সে প্রোটনটাকে দ্রুত রিলিজ করবে। তার মানে আমি যদি সামহাউ ফাইন্ড আউট করতে পারি যে কোন কার্বনটার পজিটিভিটি সবচেয়ে বেশি, তাহলে সেই কার্বনটার বিশিষ্ট যে কার্বক্সিলিক অ্যাসিডটা সেটা সবচেয়ে তীব্র। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা কার্বক্সিলিক অ্যাসিডের COOH গ্রুপ, COOH গ্রুপ, COOH কমন, বাট একটা জিনিস আনকমন, সেটা হচ্ছে যে এখানে যে অ্যালকাইল গ্রুপ আছে, এখানে অ্যালকাইল গ্রুপ আর এখানে একটা হাইড্রোজেন। তো আমি এখন বললাম যে কার্বক্সিলিক অ্যাসিড এটা হচ্ছে COOH, আর এখানে একটা বক্স আছে, এটাকে একটু ডিটেইলস লিখি, COOH একটু ভেঙে লিখি। সাপোজ কি বক্স আছে, বক্সটা আসলে কি? বক্সটা হাইড্রোজেন হতে পারে, বক্সটা মিথাইল হতে পারে, বা বক্সটা অন্য কিছু হতে পারে। সো কার্বন অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেনের দিকে ইলেকট্রন পুল করছে, কার্বনটা প্লাস হচ্ছে, অক্সিজেনের দিকে সাপোর্ট দিচ্ছে, হাইড্রোজেন থেকে টানছে। সো এই বক্সটা, মানে বক্সের মধ্যে যা থাকবে সে যদি কার্বনের দিকে ইলেকট্রন ডোনেট করে, তাহলে যেটা হবে, কার্বনের পজিটিভিটি যদি ইলেকট্রন ডোনেট করে তাহলে কার্বনের পজিটিভিটি কমে যাবে। আমরা একটু আগে বললাম যে কার্বনটা বেশি পজিটিভ সেটা তত বেশি তীব্র, তাহলে পজিটিভিটি কমে যাবে মানে তীব্রতা হ্রাস পাওয়া। আর যদি বক্স ইলেকট্রন পুল করে নিজের থেকে কার্বনের দিক থেকে পুল করে, তাহলে কার্বনের পজিটিভিটি অনেক বাড়বে, তীব্রতা ইনক্রিজ করবে। তো এখন আমি দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন আছে, এখানে মিথাইল আছে, আর এখানে ইথাইল আছে। আমরা এখন যে ফ্যাক্টরটা নিয়ে চিন্তা করবো সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। আমরা অলরেডি এর সম্পর্কে জানি, প্লাস আই বলতে কি বোঝায়। পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট কি? ধনাত্মক আবেশ ধর্ম যেটাকে বলে। অ্যালকাইল গ্রুপ সে ধনাত্মক আবেশ ধর্মের মাধ্যমে পার্শ্ববর্তী কার্বনে ইলেকট্রন ডোনেট করতে পারে, প্লাস আই। ইন্ডাকটিভ ইফেক্ট, পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। যদি কার্বনের দিকে ইলেকট্রন আসে তখন সেটাকে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বলে। তার মানে যদি কার্বন ডেল্টা প্লাসের দিকে ইলেকট্রন আসে তখন সেটা প্লাস আই, আর যদি কার্বন থেকে যায় তখন সেটা মাইনাস আই। তাহলে প্লাস আই মানে তীব্রতা কম, আর মাইনাস আই মানে তীব্রতা বেশি। এখন আমি দেখতে পাচ্ছি এখানে যে হাইড্রোজেন, এটা ইলেকট্রোনেগেটিভিটি কার্বন থেকে কম, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন কার্বনের নিচের দিকে পুল করবে। বাট এখানে মিথাইল গ্রুপ থাকে, মিথাইল গ্রুপটা তাকে ধনাত্মক আবেশ ধর্মের মাধ্যমে ইলেকট্রনের সাপোর্ট দিবে, বাট হাইড্রোজেনটা কম সাপোর্ট দিবে, মিথাইল গ্রুপটা বেশি সাপোর্ট দিবে। তাহলে বক্স বেশি ইলেকট্রন দিচ্ছে এই কার্বনটাকে, 2 নম্বর যৌগের কার্বনটাকে, মানে ইথানিক অ্যাসিডের কার্বনকে, তাহলে এটার পজিটিভিটি কমে যাবে, তার মানে এটা তীব্রতা হ্রাস পাবে, তাহলে এটা বেশি তীব্র, ফর্মিক অ্যাসিড বেশি তীব্র। এখন এখানে দেখতে পাচ্ছি যে কার্বন দুইটা, তো দুইটা কার্বন মানে অ্যালকাইল গ্রুপের চেইন লেংথ বেশি, তার মানে এখানে একটা কার্বন এই মানে প্রথম কার্বনটা এটাকে সেকেন্ড কার্বনটাকে সাপোর্ট দিবে, সেকেন্ড কার্বনটা হচ্ছে কার্বনের গ্রুপের কার্বনটাকে সাপোর্ট দিবে, সরি কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনিল গ্রুপের কার্বনটাকে সাপোর্ট দিবে। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে এই মিথাইল গ্রুপ থাকার কারণে যতটুকু সাপোর্ট দিত, এখন ইথাইল গ্রুপ পাওয়ার কারণে সাপোর্ট একটু বেশি হবে। তো এই সাপোর্ট বেশি হচ্ছে, এই বেশি সাপোর্টের জন্য আলটিমেটলি যেটা হচ্ছে যে এই কার্বন যেটা আছে আমার প্রোপানিক অ্যাসিডে, কার্বনটার পজিটিভিটি হ্রাস পাচ্ছে, তাহলে এটা তীব্রতা হ্রাস পাচ্ছে, তো তীব্রতার ক্রমটা হবে এরকম। এখন আমরা যদি এই যে তীব্রতার ক্রমগুলো দেখলাম, এখন যদি আমরা পরবর্তীতে আরেকটা তীব্রতার ক্রম দেখি, যে এই তো তিনটা অ্যাসিড গেল, এরকম আরো কিছু অ্যাসিডের তীব্রতার ক্রম যদি আমরা দেখি, তাহলে এটা যদি আমি একটু রিমুভ করি, ইরেজ করি। এখন আমি সাপোজ এরকম একটা অ্যাসিড লিখলাম যে CH3 C ডাবল বন্ড OH, আর এখানে আরেকটা লিখলাম যে Cl CH2 C ডাবল বন্ড OH। সো এইখানে একটা মিথাইল গ্রুপ, আর এখানে হচ্ছে একটা ক্লোরো, মানে এটা হচ্ছে ইথানোইক অ্যাসিড, হচ্ছে ক্লোরো ইথানোইক অ্যাসিড। তার মানে এখানে যেটা করলাম, একটা ক্লোরিন দিয়ে মিথাইল গ্রুপের একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দিলাম। এখন কথা হচ্ছে এই যে ক্লোরিনটা এখানে আছে, ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন। তো ক্লোরিন যেহেতু কার্বন থেকে মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে যেটা হবে ঘটনা যে ক্লোরোইথানোইক অ্যাসিডে এই যে ক্লোরিনটা অবস্থান করছে, সে কার্বন থেকে ইলেকট্রন নিচের দিকে পুল করবে। যদি কার্বন থেকে ইলেকট্রন নিচের দিকে পুল করে, তাহলে CH2 গ্রুপটা আর পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টে কার্বনিল গ্রুপকে ইলেকট্রন দিবে না, উল্টা কার্বনিল গ্রুপ থেকে নিচের দিকে টানবে। তাহলে ঘটনা যেটা ঘটছে, কার্বনিল গ্রুপ কি করছে, বক্সের দিকে ইলেকট্রন দিচ্ছে, আর এখানে যে ঘটনাটা ঘটছে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে বক্স থেকে ইলেকট্রনের সাপোর্ট আসছে কার্বনিল গ্রুপের দিকে। তার মানে যদি সাপোর্ট আসে তাহলে তীব্রতা কম, সাপোর্ট যদি সাপোর্ট না আসে, বক্সের দিকে ইলেকট্রন যায়, তখন তীব্রতা বেশি, অলরেডি আমরা জানি। তাহলে বুঝতেই পারছি যে ইথানিক অ্যাসিডের তীব্রতা ক্লোরোইথানিক অ্যাসিডের চেয়ে কম।
এখন আমি যদি একটা কাজ করি, আমি হচ্ছে এরকম একটা এক্সাম্পল নিলাম, সাপোজ যে ক্লোরোইথানিক অ্যাসিড আর এখানে ফ্লোরোইথানিক অ্যাসিড। সিমিলারলি দুই ক্ষেত্রে কিন্তু বক্সের দিকে ইলেকট্রন যাবে, এটা আমরা বুঝি, কারণ এখানে ক্লোরিন আছে ক্লোরিন টানবে, এখানে ফ্লোরিন আছে ফ্লোরিন টানবে। বাট পয়েন্ট ইজ যে দুইটার মধ্যে কোনটা বেশি টানছে? ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি 4 আর ক্লোরিনের 3.5, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি সে বেশি পুল করবে। তার মানে ফ্লোরিন হচ্ছে এই CH2 গ্রুপ থেকে বেশি ইলেকট্রন নিবে ক্লোরিনের চাইতে, তাহলে এই দিকে ইলেকট্রন বেশি পুল করবে হচ্ছে বক্স। বক্সের ব্যাপারটা আমি আগে বলছি, বক্স মানে কি। সো আলটিমেটলি যেটা হবে যে এই যে ফ্লোরোইথানিক অ্যাসিডের তীব্রতা বেশি হবে। সিমিলারলি আমি যদি আরো কিছু ডিফারেন্ট টাইপের জৈব অ্যাসিডের তীব্রতার ক্রম দেখতে যাই, সাপোজ ধরে আমি এরকম একটা নিলাম, ফ্লোরো কার্বন ক্লোরিন কার্বন সি ডাবল বন্ড OH কার্বন ক্লোরিন ক্লোরিন সরি করতে হবে, আঁকা হয়নি, ক্লোরিন কার্বন ক্লোরিন হাইড্রোজেন C double bond OH and then chlorine CH2 C double bond OH। এখানে একটা ক্লোরিন, এখানে দুইটা ক্লোরিন, এখানে তিনটা ক্লোরিন। সো বুঝতে পারছি যে তিনটা ক্লোরিন বেশি বেশি পুল করবে, তাহলে তিনটা ক্লোরিন বেশি বেশি পুল করে মানে এই কার্বনের পজিটিভিটি অনেক বেশি, কারণ বক্স অনেক বেশি টানছে, তিনটা তীর চিহ্ন দিলাম, এদিকে বক্স দুইটা টানছে বা দুইটা ক্লোরিন টানছে, এদিকে একটা ক্লোরিন টানছে, একটা তীর চিহ্ন দিলাম। তাহলে তীর চিহ্ন দেখে আমরা বুঝতে পারছি যে ফার্স্টেরটাতে বক্স ইলেকট্রন টানবে কার্বনিল গ্রুপ থেকে, তাহলে তীব্রতা অনেক বেশি হবে। সেকেন্ডটাতে যেটা হবে যে দুইটা ক্লোরিন, তাই দুইটা টানছে, তীব্রতা আরেকটু কম হবে, বাট অবশ্যই প্রথমটা থেকে বেশি, প্রথমটাতে একজন টানছে। তো এরকম কিছু অ্যাসিডের জৈব অ্যাসিডের তীব্রতার ক্রম নিয়ে প্রশ্ন এসে থাকে, যে নিচের অ্যাসিডের তীব্রতার ক্রম কোনটি সঠিক বা কোনটা বেশি তীব্র, এই ধরনের প্রশ্ন আসে। তো এই ক্রম থাকলে ক্রম আসতে পারে, বা নিচের কোনটা সঠিক থাকলে চারটা দেওয়া থাকবে, সেখান থেকে যে কোনো একটা সঠিক আমাদেরকে অ্যান্সার করতে হবে। সো মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড, নেক্সট স্লাইডে যেটা আছে যে ফর্মিক অ্যাসিডের বিক্রিয়া। ফর্মিক অ্যাসিডের বিক্রিয়া বলতে আসলে কেন এখানে ফর্মিক অ্যাসিডের কথা বলা হচ্ছে? কারণ ফর্মিক অ্যাসিড স্পেশালি সে হচ্ছে সকল কার্বক্সিলিক অ্যাসিড চাইতে কিছু আলাদা বিক্রিয়া দিয়ে থাকে। রিজনটা হচ্ছে যে ফর্মিক অ্যাসিডের যদি আমি একটা স্ট্রাকচার আঁকাই, H C ডাবল বন্ড O OH, ফর্মিক অ্যাসিড ব্যতিরেকে যদি আমি অন্য কোন একটা কার্বক্সিলিক অ্যাসিডের স্ট্রাকচার রাখি, সাপোজ যে R C ডাবল বন্ড OH, প্রত্যেকটাতে হাইড্রোক্সিল গ্রুপ আছে, দুইটাতেই কার্বনিল গ্রুপও আছে, বাট চেঞ্জটা শুধুমাত্র এখানে হাইড্রোজেন এবং এখানে অ্যালকাইল। বাট এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, ফ্যাক্টটা হচ্ছে যে আমি দেখতেই পাচ্ছি এখানে যে যেটা কিনা ফর্মিক অ্যাসিডের চাইতে অন্য অ্যাসিডের পার্থক্যটা কোন জায়গায়? ফর্মিক অ্যাসিডের চাইতে অন্য অ্যাসিডের পার্থক্যটা হচ্ছে যে ফর্মিক অ্যাসিড এখানে HCO এই অংশটা একটা অ্যালডিহাইড গ্রুপকে রিপ্রেজেন্ট করে, বাট এখানে যে আছে RCO এটা কিন্তু কোনো অ্যালডিহাইড গ্রুপকে রিপ্রেজেন্ট করে না, এটা হচ্ছে একটা অ্যাসাইল গ্রুপকে রিপ্রেজেন্ট করে। এটাই হচ্ছে পার্থক্য। আসলে ফর্মিক অ্যাসিড ছাড়া অন্য কোনো অ্যাসিডে কিন্তু এখানে অ্যালকাইল গ্রুপ থাকলে এরকম একটা অ্যালডিহাইড গ্রুপ আসার প্রশ্ন আসে না, বা কিটোন গ্রুপ আসতেছে না, কারণ এখানে কার্বনিল গ্রুপের এক পাশে একটা অ্যালকাইল, আরেক পাশে অ্যালকাইল, আরেক পাশে হাইড্রোক্সিল। আলটিমেটলি ফর্মিক অ্যাসিডটার সাথে অন্য অ্যাসিডের পার্থক্যটা এই জায়গাতে। যেমন এখানে ফর্মিক অ্যাসিড একটা ইনবিল্ট OH আছে, হাইড্রোক্সিল গ্রুপ এটা অ্যালকোহলের মতো আচরণ করে, সেখানে আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখাবো যে ফর্মিক অ্যাসিড বা যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকোহলের মতো বিক্রিয়া দেয়। কার্বনিল গ্রুপ আছে, এখানেও কার্বনিল গ্রুপ আছে, তার মানে কার্বনিল গ্রুপ থাকা সত্ত্বেও সব ধরনের কার্বক্সিলিক অ্যাসিড গুলো আলটিমেটলি কি করছে না, সব ধরনের কার্বক্সিলিক অ্যাসিড গুলা সে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ ইনবিল্ট তার ভিতরে একটা নাই, এবং কার্বনিল গ্রুপের মতো বিক্রিয়া দেয় না। শুধুমাত্র ফর্মিক অ্যাসিডটাই হচ্ছে কার্বনিল গ্রুপের মতো বিক্রিয়া দেয়। আবার কার্বনিল গ্রুপের মতো হলেও কার্বনিল গ্রুপের সব বিক্রিয়া দেয় না, যেহেতু এখানে একটা অ্যালডিহাইড গ্রুপের মতো গ্রুপ আছে, দ্যাট ইজ এটা হচ্ছে ইনবিল্ট অ্যালডিহাইড গ্রুপ। দ্যাট ইজ হয় যেটা হয় এটা হচ্ছে যে অ্যালডিহাইড যে ধরনের বিক্রিয়া দেয় সে ধরনের বিক্রিয়া পার্টিসিপেট করে। এখন কথা হচ্ছে অ্যালডিহাইড বিক্রিয়া দেয় এবং কার্বনিল যৌগ এরকম অন্য কার্বনিল যৌগ বিক্রিয়া করে না, এরকম বিক্রিয়া করতে, এরকম বিক্রিয়া সম্পর্কে আমরা জানি, সেটা হচ্ছে টলেন বিকারকের সাথে বিক্রিয়া, যেটা কিনা কিটোন পার্টিসিপেট করে না কিন্তু অ্যালডিহাইড পার্টিসিপেট করে, সেটা একটা। আর আরেকটা ছিল ফেলিং দ্রবণ। তো আমরা আগে টলেন বিকারকের সাথে বিক্রিয়াটা দেখি। টলেন বিকারক হচ্ছে কি জিনিস? টলেন বিকারক হচ্ছে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, ডাইঅ্যামিন, সরি এটা ফার্স্ট ব্র্যাকেট হবে,
আর পুরোটা থার্ড ব্র্যাকেটে থাকবে ডায়মন্ড সিলভার হাইড্রোক্সাইড, তার সাথে যেটা হবে ফর্মিক অ্যাসিড বিক্রিয়া করবে। তো আমরা জানি টলেন বিকারকের সাথে যদি অ্যালডিহাইড বিক্রিয়া করে সেখানে যে ঘটনাটা ঘটে, যেহেতু এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, সিমিলারলি এখানেও সেম ঘটনা ঘটবে। এখানে যেটা হবে, এখানে সিলভারের মিরর বা সিলভারের দর্পণ উৎপন্ন হবে বা সিলভার অধক্ষিপ্ত হবে, প্লাস এই যে COO বা কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বক্সিলেট আয়ন, সেটা অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন করে এখান থেকে সল্ট বানাবে, অ্যামোনিয়াম কার্বনেট। আর যেহেতু অ্যাসিড অ্যামোনিয়া বেসিক আর এটা একটা অ্যাসিড, তাহলে অ্যাসিডের বেসে বিক্রিয়া যেটা উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে আর এক্সট্রা একটা অ্যামোনিয়া রয়েছে। এক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিডটার অক্সিডেশন হয়, তাই সেই ইলেকট্রন রিলিজ করে, তাহলে সেই রিলিজকৃত ইলেকট্রনগুলো একসেপ্ট করে হচ্ছে যে সিলভার প্লাস আয়ন, একসেপ্ট করে সে হচ্ছে সিলভার আয়ন আকারে অবস্থিত হয়। এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু এটার ভিতরে একটা বিল্ট ইন অ্যালডিহাইড গ্রুপ আছে এবং এটা রিঅ্যাকশন থেকে প্রুফ হচ্ছে যে এটা অ্যালডিহাইড গ্রুপের মতোই সিলভারের অধক্ষেপ উৎপন্ন করে বা সিলভারের মিরর উৎপন্ন করে, সেটা রিপ্রেজেন্ট করে যে ফর্মিক অ্যাসিড টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে এবং সেটা হচ্ছে অ্যালডিহাইডের মতো এক ধরনের বিশেষ বিক্রিয়া দেয়। ওকে, আমরা যদি এখন ফেলিং সলিউশনের কথা বলি, ফেলিং সলিউশন কি জিনিস, হোয়াট ইজ ফেলিং সলিউশন? আমরা ফেলিং সলিউশন সম্পর্কে জানি যে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট যুক্ত কপার হাইড্রোক্সাইডের ক্ষারীয় দ্রবণকে ফেলিং সলিউশন বলে। তো আমরা অত ডিটেইলসে যাচ্ছি না, এটা নিয়ে আমি অলরেডি অ্যালডিহাইড কিটোনে আলোচনা করেছি। তো যেহেতু অ্যালডিহাইড কিটোনে আলোচনা করেছি, এখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড আর কপার হাইড্রোক্সাইডের সাথে ফর্মিক অ্যাসিডের রিঅ্যাকশন দেখব। সিমিলারলি এখানেও যেটা হবে যে কপার হাইড্রোক্সাইড, এখানে কপারের অক্সিডেশন স্টেট +2, এটা অক্সিডাইজড হবে, অক্সিডাইজড হয়ে অ্যাসিড আর বেস মিলে, যেহেতু এটা একটা বেস, এটা একটা অ্যাসিড, তাহলে অ্যাসিডের বেস মিলে লবণ আর পানি উৎপন্ন করবে, সোডিয়াম কার্বনেট আর পানি উৎপন্ন হবে। আর যেহেতু কার্বক্সিলিক অ্যাসিডটা অক্সিডাইজড হয়েছে, ইলেকট্রন রিলিজ করেছে, তাহলে ইলেকট্রন একসেপ্ট করবে যে কপার 2+, কপার 2+ ইলেকট্রন একসেপ্ট করে Q+ অক্সাইড মানে কপার 1 অক্সাইডের একটা রেড টিপিটি উৎপন্ন করবে। তো এই যে রেড টিপিটি উৎপন্ন করছে, এখানে সিলভারের দর্পণ দিচ্ছে, এই দুটো এক্সপেরিমেন্ট কিন্তু অ্যালডিহাইড এই ধরনের রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। বাট ফর্মিক অ্যাসিড অ্যাসিড হওয়া সত্ত্বেও, কার্বক্সিলিক অ্যাসিড হওয়া সত্ত্বেও শুধুমাত্র তার ভিতরে একটা অ্যালডিহাইড গ্রুপের মতো একটা গ্রুপ অবস্থান করছে বলে সে অ্যালডিহাইডের মতো বিক্রিয়া করছে, এবং সেটা কি বিক্রিয়া? টলেন বিকারকের সাথে বিক্রিয়া এবং ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এই রিলেটেড একটা এমসিকিউ পরীক্ষা এসে থাকে, এবং এটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অনেকবার এসেছে এবং জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা এসেছে। তবে এটা আস্তে আস্তে পরবর্তী দিকে লাস্টের দিকে দিয়ে এটা আরো একটু ডিটেইলস দেখবো, কোয়েশ্চেন কিভাবে আসতে পারে এবং অ্যানসার করার স্ট্র্যাটেজিটা কেমন হবে। সো মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড, সেটা হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া। তো কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া বলতে আসলে কি বোঝাচ্ছে? কার্বক্সিলিক অ্যাসিড যেহেতু একটা অ্যাসিড, তাহলে অ্যাসিডকে যদি আমি হচ্ছে লিটমাস পেপারে দিই, অ্যাসিডের নীল লিটমাস লাল হয়। খুব সিম্পল একটা ব্যাপার, খুব সিম্পল একটা কথা। তো এটা দিয়ে আমরা চাইলে টেস্ট করতে পারি। আমরা আরেকটা কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড নেই, সাপোজ যেটা RCOOH, এর সাথে যদি হচ্ছে আমরা সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া করি, তাহলে এখান থেকে আলটিমেটলি যেটা হয় RCOONA, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ প্লাস কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি উৎপন্ন। এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হলো, এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে যদি আমি চুনের পানিতে দিই, চুনের পানি মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আলটিমেটলি চুনের পানি ঘোলা হবে, ক্যালসিয়াম কার্বনেটের একটা অবস্থা উৎপন্ন হবে এখানে। এটাই হচ্ছে বেসিক্যালি হলো আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের টেস্ট। এখানে আমরা 5% সোডিয়াম কার্বন ব্যবহার করি স্ট্যান্ডার্ড। তো কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ শনাক্তকারী বিক্রিয়াটা গেল, বাট কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে ফর্মিক অ্যাসিডটা যেহেতু আলাদা, ফর্মিক অ্যাসিডের কিছু একটা বিশেষ ধরনের শনাক্তকারী বিক্রিয়া থাকে, সেটা আমরা এখন একটু দেখবো। সেটা হচ্ছে যে ফর্মিক অ্যাসিড HCOOH, ফর্মিক অ্যাসিডের সাথে মার্কারির 2 ক্লোরাইড রিঅ্যাকশন করে যদি, এখানে মার্কারির অক্সিডেশন স্টেট +2, ঠিক করে লিখি +2 অক্সিডেশন স্টেট, আর এখানে আমাদের যে ফর্মিক অ্যাসিড এটা অক্সিডাইজড হবে। তাই যদি অক্সিডাইজ হয় তাহলে সেই ইলেকট্রন রিলিজ করবে, ইলেকট্রন রিলিজ করলে সে কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হবে, তার সাথে পানি উৎপন্ন হবে, HCl উৎপন্ন হবে। আর যেহেতু এখানে কার্বক্সিলিক অ্যাসিড ইলেকট্রন রিলিজ করছে, কার্বনটা কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন, তাহলে সেই ইলেকট্রন একসেপ্ট করবে হচ্ছে +2 বিশিষ্ট মার্কারি। তো +2 মার্কারিটা যেটা হবে +1 মার্কারি ক্লোরাইডে কনভার্ট হবে, কারণ এখানে অক্সিডেশন স্টেট +1। দেন পরবর্তীতে এই +1টা অধক্ষিপ্ত হবে হোয়াইট পিপিটি আকারে, এটাই আবার Ag2Cl2 মার্কারি 1 ক্লোরাইড ফর্মিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করে আবারও কার্বন ডাই অক্সাইড সেইম ভাবে
HCl উৎপন্ন করবে। যেহেতু ফর্মিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হচ্ছে, তার মানে এটা ইলেকট্রন রিলিজ করছে, এখানকার কার্বনটা ইলেকট্রন রিলিজ করে এখানে কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হচ্ছে। তাহলে সেই ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে যে মার্কারি +1 বিশিষ্ট মার্কারিটা, +1 থেকে আলটিমেটলি 0 অক্সিডেশন স্টেটে এসে সে হচ্ছে অদক্ষিপ্ত হবে। হোয়াইট একটা বিক্রিয়া উৎপন্ন হবে। তো এই গেল হচ্ছে ফর্মিক অ্যাসিডের বিশেষ ধরনের শনাক্তকারী বিক্রিয়া। এখানে পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে যে কোনটি মার্কারি ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করে সাদা বর্ণের হলুদ মার্কারির অদক্ষিপ্ত করে, বা মার্কারিকে অদক্ষিপ্ত করতে পারে, বা মার্কারির সাথে ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অদক্ষিপ্ত হয়, বা উৎপাদে মার্কারির অদক্ষিপ্ত হয়, নানান রকমের প্রশ্ন আসতে পারে। এখন আসি আমরা আরেকটা বিশেষ ধরনের শনাক্তকারী বিক্রিয়া, সেটা হচ্ছে যে আমাদের যেটা বলে আমরা ইথানোয়িক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া। ইথানোয়িক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়াটা হচ্ছে এরকম যে CH3COOH, আমি যদি এটাকে ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা আলটিমেটলি CH3COONA প্লাস পানি উৎপন্ন করবে। অ্যাসিডের ক্ষারের বিক্রিয়া লবণ আর পানি উৎপন্ন হয়, সিম্পল মেথড। এই যে CH3COONA, এটাকে আমরা এখন আর্সেনিক অক্সাইডের সাথে রিঅ্যাকশন করব। তো আর্সেনিক অক্সাইডের সাথে যখন এটা রিঅ্যাকশন করবে, তখন আর্সেনিক অক্সাইডের সাথে রিঅ্যাকশনের ফলে এখান থেকে এটা বিশেষ ধরনের যৌগ উৎপন্ন হয়। যৌগটা হচ্ছে অনেকটা এরকম। আর্সেনিকের অক্সিডেশন স্টেট থাকে +3। এই যৌগটার নাম হচ্ছে ক্যাকোডিল অক্সাইড। ক্যাকোডিল অক্সাইড। ক্যাকোডিল অক্সাইডের একটা বিশেষ ধরনের বাজে গন্ধ আছে। এই গন্ধটা থেকে ক্যাকোডিল অক্সাইডকে আইডেন্টিফাই করা যায়। তার সাথে সোডিয়াম কার্বনেট আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। বাট এই যে আর্সেনিকের সাথে অক্সিজেনের যে একটা মাঝখানে ব্রিজ হলো, আর্সেনিক ব্রিজ বা একটা কানেকশন হলো ডিউ টু অক্সিজেন বন্ড, অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ডের মাধ্যমে, এটা একটা ক্যাকোডিল অক্সাইড এর নাম। এবং এই ধরনের প্রশ্ন আছে নিচের কোনটি আর্সেনিক অক্সাইডের সাথে রিঅ্যাকশন করে ক্যাকোডিল অক্সাইড উৎপন্ন করে, কোন অ্যানসার হবে এটা। বা ইথানিক অ্যাসিডের সাথে আর্সেনিক অক্সাইডের বিক্রিয়া কি উৎপন্ন হয়, ক্যাকোডিল অক্সাইডের সংকেত জানতে চাই। এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। ঠিক আছে, ওকে। তো এখন এর পরে যদি আমরা হচ্ছে পরের টপিকে যাই, পরের টপিকটা হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া। কার্বক্সিলিক অ্যাসিড কি কি বিক্রিয়া দিতে পারে। আমি কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপটা যদি আঁকাই, ব্যাপারটা হচ্ছে এরকম। প্রথমটা হচ্ছে হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে কার্বক্সিলিক অ্যাসিডের এই যে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে, প্রথম বিক্রিয়া নাম্বার 1। নাম্বার 2 কার্বক্সিল মূলকের বিক্রিয়া, তার মানে পুরো গ্রুপটাই বিক্রিয়া করবে, সেটা হলো কার্বক্সিল মূলকের বিক্রিয়া। নাম্বার 3 কার্বক্সিলিক অ্যাসিডের OH গ্রুপের বিক্রিয়া, তার মানে এই যে হাইড্রক্সিল গ্রুপটা বিক্রিয়া করবে, সেটা হচ্ছে নাম্বার 3, থার্ড টাইপের বিক্রিয়া। হেল-বোলহার্ড-জেলিনস্কি বিক্রিয়া, এটাকে আমরা বলি যে আলফা কার্বনে বিক্রিয়া। আলফা কার্বনে বিক্রিয়া না, আলফা কার্বনের হাইড্রোজেন প্রতিস্থাপন। আর একটু সহজ করে দিই, আলফা কার্বনের হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। এটা হেল-বোলহার্ড হচ্ছে তিনজন সায়েন্টিস্টের নাম, তো নাম অনুসারে বিক্রিয়া নাম হচ্ছে হেল-বোলহার্ড-জেলিনস্কি বিক্রিয়া। তো এখানে আলফা কার্বনের হাইড্রোজেন প্রতিস্থাপন, এই যে অ্যালকাইল গ্রুপ, এই অ্যালকাইল গ্রুপে হাইড্রোজেন প্রতিস্থাপন হবে, সেই বিক্রিয়াটার নাম হচ্ছে হেল-বোলহার্ড-জেলিনস্কি বিক্রিয়া। তো আমরা এই চারটা বিক্রিয়া একটা পর একটা দেখবো। ফার্স্ট অফ অল আমরা প্রথম বিক্রিয়াটা যদি দেখি, হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। এটা খুব নরমাল বিক্রিয়া। এই বিক্রিয়াতে যেটা হবে, কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনটা শুধুমাত্র প্রতিস্থাপিত হবে। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি এক্সাম্পল দিই যে RCOOH কার্বক্সিলিক অ্যাসিড, তার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন করাই, তাহলে এখান থেকে যেটা হবে, এই প্রোটনটাকে সোডিয়ামটা রিপ্লেস করে দিবে। তার মানে RCOONA কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ আর হচ্ছে পানি উৎপন্ন। তার মানে অ্যাসিড আর বেইজের দিকে লবণ আর পানি উৎপন্ন হবে। সিমিলারলি যদি আমি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডে যদি অ্যাসিডিক, তাহলে যদি তাকে একটা মেটালের সাথে, যেমন সোডিয়াম ধাতুর সাথে যদি বিক্রিয়া করাই, তাহলে এখান থেকে যেটা উৎপন্ন হবে RCOONA, যেটা হবে যে সোডিয়াম, আমরা জানি যে তার কোন একটা অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এখান থেকে সে হাফ হাইড্রোজেন গ্যাস। এই হচ্ছে অনেকটা হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আসলে কার্বক্সিল মূলকের বিক্রিয়া, এটা কিন্তু আমরা অলরেডি জানি। আমি নাম বললেই অনেকে বুঝে যাবে যে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন অনেকের হয়তো বা মাথায় ঘুরতেছে, হ্যাঁ আমরা তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া পড়েছি। কোথায় পড়েছি?
আমরা অ্যালকেনের প্রস্তুতিতে করেছিলাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। অ্যালকেনের প্রস্তুতিতে আমরা কি ধরনের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দেখেছি সেই বিক্রিয়াটা সম্পর্কে যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে অ্যালকেন কেমনে বানায়, কার্বক্সিলিক অ্যাসিড থেকে কি করে বানানো যায়। যেমন এখানে যে কার্বক্সিলিক অ্যাসিড, এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ হলো। তার মানে আমি যদি কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করাই ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এখানে বিগালক। এটা কেন বিগালক, কেন এখানে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হচ্ছে আমি কিন্তু অলরেডি এগুলো এক্সপ্লেন করেছি প্রথম ক্লাসে। তো তোমরা প্রথম ক্লাসটা দেখলেই বুঝতে পারবে, সরি অ্যালকেনের প্রস্তুতিতে সেটা তোমরা সেখান থেকে দেখলেই বুঝতে পারবে যে কেন ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়েছে এখানে, সেটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। তো কার্বক্সিলিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশনে ক্যালসিয়াম অক্সাইড আমি ডিরেক্টলি লিখছি, এখান থেকে অ্যালকেন পাওয়া যায় আর সোডিয়াম কার্বনেট পাওয়া যায়। আমি মেকানিজম অনুযায়ী যদি দেখে তাহলে কার্বক্সিলিক অ্যাসিড শুরুতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম লবণ বানাবে। তার মানে কার্বক্সিলিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে শুরুতেই COOH, কার্বক্সিলিক অ্যাসিড এন্ড সোডিয়াম কার্বনেট, কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড, তাদের বিক্রিয়া কার্বক্সিলিক অ্যাসিড আর সোডিয়াম লবণ প্লাস পানি উৎপন্ন হলো। এই সোডিয়াম লবণটা ফার্দার আবারও সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে এখান থেকে আমরা জানি, এখান থেকে আমরা হচ্ছে অ্যালকেন পাই আর হচ্ছে সোডিয়াম কার্বনেট। কিভাবে হয় সেটা আমরা অলরেডি জানি, এবং কেন এখানে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়েছিল বিগালক আকারে সেটাও জানি, সেটা নিয়ে এক্সপ্লেইন করব না। এখানে যেটা হলো যে এখানে কার্বক্সিলিক অ্যাসিডে কার্বন ছিল হচ্ছে আর একটা অ্যালকাইল গ্রুপে যতটা কার্বন সেটা, তার সাথে একটা কার্বন, বাট এখানে আমি দেখতে পাচ্ছি আমার অ্যালকেনে কার্বন সংখ্যা একটা কমে গেছে, কার্বন সংখ্যা কমে গেছে, কার্বন রিলিজ মানে রিডিউসড হয়েছে। কার্বক্সিল গ্রুপটাকে আমি যেটা করলাম কার্বনেটে কনভার্ট করে দিলাম। তো এই যে কার্বক্সিল গ্রুপটা ডিরেক্টলি রিঅ্যাকশন করলো, এখানে রিঅ্যাকশনে পার্টিসিপেট করলো, তাই এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের বিক্রিয়া। আমি যদি পরের স্লাইডে যাই, পরের স্লাইডে যেটা আসছে কার্বক্সিলিক অ্যাসিডের OH গ্রুপের বিক্রিয়া। তো কার্বক্সিলিক অ্যাসিডে যেহেতু একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে যেটা এখানে অ্যালকোহলে যেরকম থাকে, তো কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোক্সিল গ্রুপ আছে, তার মানে অ্যালকোহল যদি কার্বক্সিলিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশনে অ্যালকোহল যে ধরনের বিক্রিয়া দেয় কার্বক্সিলিক অ্যাসিডও সেই ধরনের বিক্রিয়া দেয় কিনা। আমি আগে অ্যালকোহলের একটা বিক্রিয়া আমি আবার একটু রিমাইন্ড করাই দিই সবাইকে, রিমাইন্ডারের মতো অনেকটা, যে ফসফরাস পেন্টাক্লোরাইড অথবা ফসফরাস ট্রাইক্লোরাইড অথবা থায়ামিল ক্লোরাইডের সাথে যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম সেখান থেকে যে অ্যালকাইল ক্লোরাইড প্লাস, এবং এটা অ্যালকাইল ক্লোরাইডের প্রস্তুতিতে আমরা দেখছিলাম প্লাস বাই প্রোডাক্ট এখানে কিছু হয়। আমি যদি ফসফরাস পেন্টাক্লোরাইড এক ধরনের বাই প্রোডাক্ট হবে, মানে অ্যালকাইল হ্যালাইডের সাথে, আর ফসফরাস ট্রাইক্লোরাইড দিলে এক ধরনের, থায়ামিল ক্লোরাইড দিলে এক ধরনের, এটা অলরেডি আমরা জানি, যে আমরা দেখছি আগের লেকচারই দেখছি। তাহলে এখান থেকে অ্যালকাইল ক্লোরাইড উৎপন্ন হলো অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে, বেসিক্যালি যে ঘটনাটা ঘটলো অ্যালকোহলের OH গ্রুপটাকে একটা ক্লোরিন এসে রিপ্লেস করে দিল। তো আমি যদি একটা কার্বক্সিলিক অ্যাসিডকে দেখে RC≡OH, এই যে কার্বক্সিলিক অ্যাসিডটা যৌগটা এটার মধ্যে OH গ্রুপ আছে, যদি আমি সিমিলারলি PCl5 বা PCl3 মানে ফসফরাস ট্রাইক্লোরাইড অথবা থায়ামিল ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করাই, তাহলে আলটিমেটলি সিমিলারলি সেম ভাবে এখান থেকে আমি RC≡O, দেখো যে কার্বনাইল গ্রুপ এবং অ্যালকাইল ফিক্সড আছে, শুধুমাত্র OH-টা অ্যালকোহলের OH এর মতো ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে গেছে, মানে একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মতো প্লাস বাই প্রোডাক্ট। তো এটা অনেকটা হচ্ছে অ্যালকোহলের মতো কাজ করে, অ্যালকোহল যে ধরনের বিক্রিয়া দেয় কার্বক্সিলিক অ্যাসিডও কাইন্ড অফ ধরনের বিক্রিয়া দেয়, এটার একটা প্রমাণ আমরা এখান থেকে পেলাম। এখন আমরা পরেরটায় যাই, 4 নম্বর বিক্রিয়া, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, হেল-বোলহার্ড-জেলেনস্কি বিক্রিয়া। তো হেল-বোলহার্ড-জেলেনস্কি বিক্রিয়া তিনজনের নাম, হেলের H, বোলহার্ডের V আর জেলেনস্কির Z, তিনটাকে একসাথে করে HVZ বিক্রিয়া নামে এটা পরিচিত, HVZ বিক্রিয়া। এখানে যেটা হয় বেসিক্যালি যে কার্বক্সিলিক অ্যাসিডের আলফা কার্বনে হাইড্রোজেন প্রতিস্থাপন, হাইড্রোজেন রিপ্লেসমেন্ট হবে। তো আমাকে আগে চিনতে হবে যে হোয়াট ইজ আলফা কার্বন। আমরা অলরেডি আলফা কার্বন সম্পর্কে জানি যে আলফা কার্বন কোনটা, তারপর আমি আবার একটু রিমাইন্ড করে দিচ্ছি যে সাপোজ যদি আমি লিখলাম যে CH3 C≡OH, তাহলে অবভিয়াসলি অনেকেই ভাবছে এটা তো আলফা কার্বন, না ভাই এটা আলফা কার্বন না। খুব মনোযোগ দিয়ে চিন্তা করতে হবে। আমি আবারও বলছি যে আলফা কার্বন কোনটা, কার্যকরী মূলকের সাথে সংযুক্ত প্রথম কার্বনটাই আলফা কার্বন। এখন এখানে COOH নিজেই তো কার্যকরী মূলক, তাহলে কার্যকরী মূলকের সাথে সংযুক্ত প্রথম কার্বন কোনটা, মিথাইল, তার মানে এটা হচ্ছে আলফা কার্বন। তাহলে আলফা কার্বনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। তো এই বিক্রিয়াতে আমরা রেড ফসফরাস অর আয়োডিন ব্যবহার করতে পারি। সানলাইটের প্রেজেন্সে বিক্রিয়াটা হবে, টেম্পারেচার 118 ডিগ্রি সেন্টিগ্রেড যখন হবে তখন এই বিক্রিয়াটা ঘটবে।
এই বিক্রিয়াতে রেড ফসফরাস বা আয়োডিনের উপস্থিতিতে এই টেম্পারেচারে যখন এই বিক্রিয়া ঘটবে তখন যেটা হবে, আমি যদি এখানে ক্লোরিনেশন করি বা হ্যালোজিনেশন করি, তাহলে এই ক্লোরিনটা যেটা করবে এখানকার আলফা কার্বনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে প্রথম স্টেপে। তার মানে এখান থেকে যেটা পাবো আমরা যে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, যদি ইথানোয়িক অ্যাসিড ছিল তাহলে একটা ক্লোরিন যদি একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তাহলে এখান থেকে পাবো ক্লোরো ইথানোয়িক অ্যাসিড। সিমিলারলি যদি এখানে আবারও একটা ক্লোরিন দিয়ে আমি সেম ঘটনা ঘটে তাহলে যেটা হবে ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড। সিমিলারলি যদি আমি এখানে আবারও ক্লোরিনেশন করি তাহলে কি উৎপন্ন হবে CCl3COOH, ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড। এখন আমি যদি এখানে ক্লোরিনের জায়গায় ব্রোমিন দিতাম, সাপোজ আমি যদি এরকম লিখতাম যে CH3 COOH প্লাস ব্রোমিন, সেম জিনিসপত্র এখানে যা যা নিয়েছি এখানেও সেম নিলাম, তাহলে আলটিমেটলি যেটা হবে CH2 ব্রোমো ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। ওকে, তো এইভাবে আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে যদি এরকম একটা প্রশ্ন আসে পরীক্ষায় যে CH2 COOH প্লাস ক্লোরিন, সেম জিনিসপত্র নিয়ে এই যে বিক্রিয়া যা যা নেওয়া হবে। এখন অনেকের মাথায় একটা জিনিস ঘুরে, অনেকে চিন্তা করে এরকম যে হ্যাঁ এখানে তো আসলে প্রান্তীয় কার্বন থেকে একটা করে হাইড্রোজেন দিতে, তাহলে প্রোডাক্টে হয়তো বা এই যে CH3 এখান থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস হবে। নো, ব্যাপারটা এরকম না। এখানে CH3 থেকে হাইড্রোজেন রিপ্লেস হবে না, এখানে হবে আলফা কার্বন থেকে। তাহলে COOH এর সাথে সংযুক্ত প্রথম কার্বন কোনটা? এটা, তাহলে এই কার্বন থেকে যাবে, এটা আলফা কার্বন, তাহলে এই কার্বন থেকে প্রথম স্টেপে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হবে। তার মানে CH3 CH Cl COOH, আর ওই যে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হলো সেটা তো একটা হাইড্রোজেন ক্লোরাইড বানাবে, সেটা আমি যদিও আগের বিক্রিয়াতেও লিখিনি। ওকে, তো এই যে আলফা কার্বনের হাইড্রোজেন প্রতিস্থাপন হচ্ছে, এই বিক্রিয়াটা হেল ভোলহার্ট জেলেন্সকি বিক্রিয়া বা এইচজিজের বিক্রিয়া নামে পরিচিত। আমরা যদি এখন পরের স্লাইডে যাই, পরের স্লাইডে যেটা আমরা দেখতে পাচ্ছি কার্বক্সিলিক অ্যাসিডের জাতক সমূহের প্রস্তুতি। কার্বক্সিলিক অ্যাসিডের জাতক সমূহ কি আমি চারটা মাথায় চারটাকে লিখছি। একটা জাতক হচ্ছে এরকম RC ডাবল বন্ড OCl, আরেকটা জাতক হচ্ছে অ্যামাইড, আরেকটা জাতক হচ্ছে অ্যানহাইড্রাইড, আর এটা হচ্ছে অ্যাস্টার। তো এদের প্রস্তুতি নানান জিনিসপত্র থেকে এদেরকে প্রস্তুত করা যায়, আমি অলরেডি আমরা কয়েকটা জানি। তো আমি হচ্ছে এখন আবারও একটু রিমাইন্ডার দিচ্ছি, মনে করাই দিচ্ছি। তো প্রথমে আমরা যেটা দেখবো যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে কি করে তাদেরকে প্রিপেয়ার করা যায়। ওদের অ্যাসিডের জাতক, আলটিমেটলি অ্যাসিড থেকে তাদেরকে প্রিপেয়ার করতে পারার কথা। ঘটনা যেটা হচ্ছে যে এখানকার OH, NH2, এখানে ক্লোরিন, এখানে আরও, আর এখানে যে RC, এই অংশগুলো হচ্ছে এই জায়গাতে এই হাইড্রোক্সিল থেকে প্রতিস্থাপন করছে। আমি যদি সামহাও এই OH থেকে প্রতিস্থাপন করে এখানে একটা ক্লোরিন নিয়ে আসতে পারি তাহলে আমি অ্যাসিড ক্লোরাইড পেয়ে যাবো। এখানে একটা অ্যালকক্সি নিয়ে আসতে পারলে আমি এখান থেকে অ্যাস্টার পেয়ে যাবো, আর যদি এখানে একটা NH2 নিয়ে আসি আমি, তাহলে এখান থেকে আলটিমেটলি আমি অ্যামাইড পেয়ে যাবো। তো এখন আসলে ঘটনা যেটা করছে, আমি যদি প্রথম যে কোনো একটা দেখাবো, বাকিগুলো এমনি সবাই বুঝতে পারবো আমরা। এই OH এর জায়গায় NH2, তার মানে OH একটা নিউক্লিওফাইল, তাহলে NH2 নিউক্লিওফাইলটি আলটিমেটলি আসবে সেটাকে রিপ্লেস করার জন্য। তাহলে এখন OH নিউক্লিওফাইল, NH2 নিউক্লিওফাইল, NH2 তো আলটিমেটলি অ্যামোনিয়া আকারে থাকে, তাহলে এটার সাথে আমি যেটা করবো অ্যামোনিয়ার বিক্রিয়া করাবো। তাহলে অ্যামোনিয়ার বিক্রিয়া করালে পর আলটিমেটলি যেটা হবে, অ্যামোনিয়া যে এই OH টাকে রিপ্লেস করে NH2 করে বসে হবে, সাথে পানি উৎপন্ন হবে। দ্যাট ইজ নট নেসেসারি হিয়ার। এখানে যেটা নেসেসারি সেটা হচ্ছে যে এই যে অ্যামোনিয়া আমি দিলাম, এখানে NH2 হলো, সাথে পানি উৎপন্ন হলো। ফার্দার যদি পানির সাথে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করে, তার মানে এই NH2 যদি আমি কোনো OH দিয়ে রিপ্লেস করতে যাই, সেটা আমি হচ্ছে পানি দিয়ে করতে পারবো। তাহলে H2O মানে পানি দিলে পরে আলটিমেটলি NH2টাকে হাইড্রোক্সিল গ্রুপ রিপ্লেস করে বা কার্বক্সিলিক অ্যাসিড আসে। এখন আসি আমি যদি একটা কার্বক্সিলিক অ্যাসিডকে আমি যদি অ্যানহাইড্রাস করি, এর থেকে যদি পানি মাইনাস করে দিই, পানি কিভাবে মাইনাস করব? নিরোধকের সাহায্যে। তাহলে ফসফরাস পেন্টঅক্সাইড হচ্ছে সেই নিরোধক। নিরোধকের সাহায্যে পানি কি করে মাইনাস করা যায়? নিরোধকের সাহায্যে পানি মাইনাস করার সিস্টেম হচ্ছে যে আমি যদি দুটো কার্বক্সিলিক অ্যাসিডকে পাশাপাশি লিখি, সাপোজ দ্যাট RC ডাবল বন্ড OH, আর একটা অ্যাসিড লিখলাম HO C ডাবল বন্ড R, তাহলে এই যে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ, এখান থেকে একটা পানি মাইনাস করলে দেখো যেটা হয় যে এখানে OH আর এখান থেকে H নিলাম, অথবা এই OH আর এখান থেকে H নিলাম, আলটিমেটলি একটা অক্সিজেন থেকেই যায়। তো এই যে কার্বনিল গ্রুপের যে কার্বন আর এখানে কার্বনিল গ্রুপের কার্বন, দুজনের মাঝখানে একটা অক্সিজেন ব্রিজের মতো কানেক্ট করে এই যে একটা অক্সিজেন ব্রিজ হচ্ছে,
সো আমি দুইটা অ্যাসিডকে অ্যানহাইড্রাস করে ফেললাম, পানি থেকে দিয়ে নাই করে ফেললাম। সো দুইটা অ্যাসিডকে যখন আমি অ্যানহাইড্রাস করে ফেলেছি, অ্যানহাইড্রাস মানে অ্যানহাইড্রাইড। সো অ্যাসিডের অ্যানহাইড্রাইড, অ্যাসিডকে অ্যানহাইড্রেট করলে এটা পাবে কোন অ্যাসিড? জৈব অ্যাসিড। তাহলে বুঝতে পারতেছি তুমি অ্যানহাইড্রেট করলে এটা পাইতে, যদি তুমি পানি অ্যাড করি তাহলে পানি অ্যাড করলে অবভিয়াসলি আমি এখান থেকে কি পাবো? পানি অ্যাড করলে পরে পানি থেকে আমি আবার এই অ্যানহাইড্রেট থেকে এই কার্বক্সিলিক অ্যাসিড পাবো। আমরা একটু আগে দেখেছি যে এটা একটা উন্মুখী বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিডিক মিডিয়াতে যদি আমি হচ্ছে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া করে তাহলে অ্যাস্টারের পানি উৎপন্ন হয়, বা অ্যাস্টারের পানি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের মাধ্যমে অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড বানায়। সিমিলারলি যদি হচ্ছে আমি এই যে একটু আগে দেখালাম যে ফসফরাস পেন্টাক্লোরাইড বা ফসফরাস ট্রাইক্লোরাইড বা থায়ানিল ক্লোরাইড যদি আমরা ইউজ করি তাহলে এই তিনটার প্রেজেন্সে এখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড, সেটা রিঅ্যাকশন করে আলটিমেটলি এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিড হ্যালাইড মানে ক্লোরো ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করতে পারে। এই হচ্ছে মোটামুটি তাদের বেসিক প্রিপারেশন মেথড। আমি যদি সিমিলারলি এখানে একটা ওয়াটার অ্যাড করি এই ক্লোরো ইথানোয়িক অ্যাসিডের মধ্যে বা অ্যাসিড হ্যালাইডের মধ্যে, অ্যাসিড ক্লোরাইডের মধ্যে, তাহলে এই ক্লোরিনটাকে এই পানির যে একটা হাইড্রোক্সিল গ্রুপ HROH, সেই হাইড্রোক্সিল গ্রুপটা হচ্ছে এই ক্লোরিনটাকে রিপ্লেস করে দিয়ে এখানে বসে পড়বে। তার মানে আলটিমেটলি এটা থেকে আমি কি পাবো? কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাবো। এখন আমরা যদি পরের স্লাইডের দিকে যাই, পরের স্লাইডে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক সময়ের পারস্পরিক রূপান্তর ও সক্রিয়তা। আগে পারস্পরিক রূপান্তর দেখবো, দেন আমরা সক্রিয়তাতে যাব। তো ফার্স্ট অফ অল পারস্পরিক রূপান্তরটাই যদি দেখি তাহলে আমরা দেখতেই পাবো এখানে যে সাপোজ দ্যাট আমি তার কোণে আবারও সিমিলারলি চারটা জাতককে লিখছি, আর সি ডাবল বন্ড Cl, আর সি ডাবল বন্ড NH2, আর সি ডাবল বন্ড OR প্রাইম, আর সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড আর। এটা অ্যাসিড ক্লোরাইড, এস্টার, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড। তো পারস্পরিক রূপান্তর বলতে কি একজন থেকে আরেকজনকে কি করে পাওয়া যায়, একটা থেকে আরেকটা কি করে কনভার্ট করা যায় সেটা। আমি যদি এই যে ক্লোরিন আছে এখানে OR আছে, আর এখানে যে RC+O মানে কার্বক্সিলেট, এখানে NH2, আমি যদি একটা দিয়ে আরেকটাকে রিপ্লেস করি তাহলে কিন্তু আমি পারস্পরিক রূপান্তর করতে পারছি। আমি যদি এখানে এই যে অ্যাসিড ক্লোরাইড যেটা তার সাথে অ্যালকোহলের অ্যালকক্সি গ্রুপ বিশিষ্ট অ্যালকোহল মানে যে ROH রিঅ্যাকশন করাই, তাহলে আরোটা ক্লোরিনটাকে রিপ্লেস করে দিয়ে এখানে চলে আসবে, মানে এই ধরনের যৌগ উৎপন্ন করবে। বাই প্রোডাক্টটা লিখলাম না। এখানে যেটা হবে আমি যদি এর সাথে এই কার্বক্সিলেট আয়নের একটা বিক্রিয়া ঘটাতে পারি, তার মানে RC+OH, কার্বক্সিলেট আয়নের এই যে এইটুকু হচ্ছে মাইনাস আর এটা হলো প্লাস, তাহলে এই যে ক্লোরিনটাকে রিপ্লেস করে দিবে, এটা রিপ্লেস করে দিয়ে এটা উৎপন্ন হলো অ্যানহাইড্রেট। এখন আমি যদি এই যে ক্লোরিনটাকে এখানে অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন করাই তাহলে অ্যামোনিয়া মানে NH2H, তাহলে NH2টা দিয়ে ক্লোরিনটাকে রিপ্লেস করে দিবে, HCl মিলে HCl বানাবে। নাও কাম টু দ্য পয়েন্ট, আমি যদি সিমিলারলি এটার সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া করাই তাহলে ওই NH2টা যে এই যে কার্বক্সিলেটটাকে রিপ্লেস করে দিবে, দিয়ে অ্যামাইড বানায় ফেলবে। আবার যদি আমি এর সাথে এই যে অ্যাস্টার যেটা আছে, অ্যাস্টারের সাথে যদি আমি রিঅ্যাকশন করে হচ্ছে অ্যামোনিয়ার, সিমিলারলি অ্যামোনিয়ার যে NH2, এই যে NH2 এখানেও সেম ভাবেই ভাঙবে, NH2টা এই অ্যালকক্সি গ্রুপটাকে রিপ্লেস করবে, অ্যালকক্সি গ্রুপটাকে রিপ্লেস করে এখানে অ্যামাইড উৎপন্ন করবে। এখন আমি যদি বলি যে আমি যদি একটা অ্যানহাইড্রাইড নিই, অ্যানহাইড্রাইডের মধ্যে যদি আমি হচ্ছে এর মধ্যে একটা অ্যালকক্সি বিশিষ্ট মানে ROH মানে একটা অ্যালকোহল দেই, তাহলে অ্যালকোহলের সাথে রিঅ্যাকশনের যে অ্যালকক্সি গ্রুপটা এই অ্যাসিটেট বা সরি কার্বক্সিলেট গ্রুপটাকে রিপ্লেস করে এখান থেকে আমাকে একটা অ্যাস্টার উৎপন্ন করবে। এখন আমি যদি বলি যে ধরো এটা হচ্ছে 1 নাম্বার স্ট্রাকচার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, আর এটা হচ্ছে 4 নাম্বার। আসলে আমরা এখান থেকে কি কি পেলাম? 1 2 3 4। আমি 1 থেকে 2 পেলাম, 1 থেকে 3 পেলাম, 1 থেকে 4 পেলাম। বাট আমি কি 2 থেকে 1 পেয়েছি? না, আমরা 2 থেকে 1 পাইনি। 3 থেকে 1 নো, 3 থেকে 1 হয় না। 4 থেকে 1 4 থেকে 1 হয় না। বাট আমি একটা জিনিস পেয়েছি, 2 থেকে 3 পেয়েছি। দেখেন তো এটাকে এটা 4 এটা 3। আমি কিন্তু 2 থেকে 3 পাইছি, 2 থেকে 4 পাইছি, তার মানে 2 থেকে 3ও পাওয়া যায়, 2 থেকে 4ও পাওয়া যায়। আমি কি 2 থেকে 1 তো পাই না, বা 2 থেকে কি আমি 3 থেকে কি 1 পাইছি? না। আমি কি 4 থেকে 2 পাইছি? না। 3 থেকে 2 পাইছি? না। আবার 3 থেকে 4 এ যাওয়া যায়, 3 নাম্বার স্ট্রাকচার থেকে 4 নম্বরে আসা যাচ্ছে অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন করে, বাট 4 থেকে 3 আসা যাচ্ছে না। সো এই যে একটা ব্যাপার যে প্রথমে যেটা আমি লিখলাম 1 থেকে 2 3 4 এ যাওয়া যায়, কিন্তু 2 থেকে 1 আসা যায়, মানে ব্যাকটা পসিবল না, ফরওয়ার্ডটাই পসিবল। 2 থেকে 3 4 এ যাওয়া যায়, বাট 3 4 থেকে 2 তে আসা যায় না। আবার যেটা হয় না যে
4 থেকে 3 তে আসা যায় না, বাট 3 থেকে 4 এ যাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের বিষয়বস্তু, যে অ্যাসিডের জাতক সমূহের মধ্যে এই ধরনের বিক্রিয়া ঘটে, ইন্টারনালি বিক্রিয়াগুলো ঘটে। এখন আমরা যেটা দেখবো যে তাদের জাতক সমূহের একটা সক্রিয়তাটা আসলে আমরা ফাইন্ড আউট করবো যে কে সবচেয়ে বেশি পরিমাণ বিক্রিয়া পার্টিসিপেট করছে তার উপরে ভিত্তি করে। যেটা বেশি পরিমাণ বিক্রিয়া পার্টিসিপেট করবে তার সক্রিয়তা বেশি, সেইভাবে আমরা ধরে কাজ করব। এখন আমরা যেটা দেখবো যে আসলে এই যে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক সমূহ আমরা দেখলাম, এই জাতক সমূহের মধ্যে কোনটা বেশি সক্রিয় কোনটা কম সক্রিয়। এখন এই সক্রিয়তাটা মেজারমেন্ট করার জন্য আমরা একটা কাজ করবো, এই কার্বক্সিলিক অ্যাসিডের জাতক সমূহ কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিভাবে উৎপন্ন হচ্ছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো। তো আমরা দেখতেই পাচ্ছি যে কার্বক্সিলিক অ্যাসিডের যে অ্যাসিড ক্লোরাইড যেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোক্সিলের জায়গায় একটা ক্লোরিন আসছে, অ্যানহাইড্রেটে একটা কার্বক্সিলেট গ্রুপ আসছে, অ্যাস্টারে একটা অ্যালকক্সি গ্রুপ আসছে, আর অ্যামাইডে একটা NH2 গ্রুপ আসছে। এখন আমি যদি একটা কাজ করি, এই গ্রুপগুলোকে ইন্ডিভিজুয়ালি লিখি, যে ক্লোরাইড, কার্বক্সিলেট মাইনাস অ্যালকক্সি, দেন হচ্ছে NH2, এটাও মাইনাস। তো আমি যদি প্রত্যেকের সাথে একটা করে প্রোটন অ্যাড করি তাহলে আমি পাই যেটা HCl, RCOH, ROH আর প্রাইম অ্যামোনিয়া। এখন এই যে আমি যেই গ্রুপগুলো ছিল, যে গ্রুপগুলো দিয়ে আসলে আমি যেটা করছিলাম যে কার্বক্সিলিক অ্যাসিডের OH গ্রুপটাকে রিপ্লেস করে আমি হচ্ছে জৈব অ্যাসিডের জাতকগুলো পেয়েছিলাম, এই গ্রুপগুলোর সাথে একটা করে প্রোটন যোগ করে আমি এখানে কি পেলাম, আমি এখানে একটা অজৈব অ্যাসিড পেলাম, জৈব অ্যাসিড, অ্যালকোহল স্লাইটলি অ্যাসিডিক, অ্যামোনিয়া অনেক বেসিক। তার মানে প্রথমে যেটা পেলাম সেটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। বাট এই যে স্ট্রং অ্যাসিড, এই যে গ্রুপটা, এখানে প্রথমটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, তাহলে লাস্টে যেটা সেটা হচ্ছে উইক অ্যাসিড। আর অ্যাসিড একটা প্রোটন ত্যাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি কনজুগেট বেস, তাহলে এরা হচ্ছে কনজুগেট বেস। আরেকটা জিনিস আমরা অবশ্যই সবাই জানি, সেটা হচ্ছে যে তীব্র অ্যাসিডের কনজুগেট বেস উইক হয়, তাহলে স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেস উইক, ক্লোরাইডটা হচ্ছে উইক। আর এই যে NH2টা, এটা কি খুবই স্ট্রং হবে না, স্ট্রং বেস, এটা উইক বেস। তো এখনই মজাটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে দেখো যে যেটা উইক সেটাকে খুব সহজে প্রতিস্থাপন করা যায়। যেমন কার্বক্সিলেট, এটা স্ট্রং, তার মানে আমি যদি 1 বলি, এটাকে যদি 1 ধরি, এটাকে 2 ধরি, এটাকে 3 ধরি, আর এটাকে 4 ধরি, তাহলে আমি দেখতেই পাচ্ছি যে 1 2 3 4, তার মধ্যে স্ট্রং বেস হচ্ছে 4। তার মানে যদি একটা ক্রম আঁকি 1 লেস দেন 2 লেস দেন 3, তাহলে দেখাই যাচ্ছে যে 1 এর শক্তি মাত্রা 2 থেকে কম, 2 এরটা 3 থেকে কম, 3 এরটা 4 থেকে কম। দ্যাট মিন্স আমি 1 এর যেহেতু শক্তি মাত্রা মানে বেস হিসেবে সেটা উইক, তাহলে বাকি 2 এসে তাকে রিপ্লেস করতে পারবে, 3 এসে তাকে রিপ্লেস করতে পারবে, 4 এসে তাকে রিপ্লেস করতে পারবে। এখন 1 যেহেতু উইক, সে 2 কে রিপ্লেস করতে পারবে না, দিস ইজ রং, পারবে না, এটা ক্রস। সিমিলারলি সে 3 কেও পারবে না ক্রস, 4 কেও পারবে না। তার মানে 1 2 কে রিপ্লেস করতে পারবে না, দ্যাট ইজ আমরা 2 থেকে 1 পাই না। 3 2 কে রিপ্লেস করতে, মানে 2 আসতে পারবে না। রিজনটা কি? কজ একটা উইক বেস, এখানে ক্লোরাইড টু উইক বেস, আর উইক বেস হচ্ছে স্ট্রং লিভিং গ্রুপ। উইক বেস স্ট্রং লিভিং গ্রুপ, তার মানে লিভ করা মানে হচ্ছে ত্যাগ করা। তার মানে কোন একটা রিঅ্যাকশন এটা ইজিলি ক্লোরাইডটাকে, মানে অ্যাসিড ক্লোরাইড ইজিলি তার ক্লোরাইডটাকে রিমুভ করে দিবে বা রিলিজ করে দিবে। যেহেতু ইজিলি রিমুভ করে দিচ্ছে বা ইজিলি রিমুভ করে দিচ্ছে, সো দ্যাট ইজ ওয়াই যেটা আমরা বলতে পারি যে এখানে ক্লোরাইডটা ইজিলি রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে বাকি সবার চাইতে। এবং এখানে একটা ক্রোনোলজি আছে, একটা ক্রোমো আছে, ক্রোমো অনুযায়ী দেখতে পাচ্ছি যে যেটা কিনা স্ট্রং বেস, সেই স্ট্রং বেসটা হচ্ছে, মানে স্ট্রং বেসটা বাকি সবাইকে রিপ্লেস করতে পারে, বাট বাকিরা কেউ স্ট্রং বেসটাকে রিপ্লেস করতে পারে না। সো দ্যাট ইজ আমরা যেটা দেখলাম একটু আগেই, যে আমরা হচ্ছে 1 থেকে 2 পাই, বাট 2 থেকে 1 পাই না, 2 থেকে 3 পাই কিন্তু 3 থেকে 2 পাই না, 2 থেকে 4 পাই কিন্তু 4 থেকে 2 পাই না, বা 4 থেকে 1 পাই না। এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটার উপরে ভিত্তি করে আমরা যেটা করি, আমরা হচ্ছে জৈব অ্যাসিডের জাতকসমূহের একটা সক্রিয়তার ক্রম বার করি। সেই ক্রমটা হচ্ছে এরকম, RCOCl সক্রিয়তা মানে কে বেশি রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে, দেন হচ্ছে অ্যানহাইড্রাইড RCOOR প্রাইম, হচ্ছে RCONH2। তো এখানে RCOClটাকে আমরা এটার সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। সেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখার জন্য, যদি মনে রাখতে না পারি আমরা তাহলে এইভাবে চিন্তা করবো, এই যে এই ক্রমটা দিয়ে যেটা স্ট্রং বেস সেটা স্ট্রং লিভিং গ্রুপ, সেভাবে চিন্তা করলে আমরা ইজিলি অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট পার্ট।
নেক্সট পার্টে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইডের বিক্রিয়া। তো অ্যাসিড ক্লোরাইডের আসলে সব কয়টা বিক্রিয়া এখানে আমরা দেখাবো না, স্পেসিফিক কিছু বিশেষ বিক্রিয়া আমরা এখানে দেখবো। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রিডাকশন। আমরা এখানে অ্যাসিড ক্লোরাইডের রিডাকশন দেখবো, এরপরে অ্যানহাইড্রাইডের রিডাকশন দেখবো, দেন অ্যাস্টার রিডাকশন দেখবো, অ্যামাইডের রিডাকশন দেখবো, অ্যামাইডের কয়েকটা বিশেষ বিক্রিয়া দেখবো যেগুলো এখানে এক্সামের জন্য ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটি বা যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য। সো আমরা এখন দেখবো যে অ্যাসিড ক্লোরাইডের রিডাকশন। আমি যদি এটাকে জার্মান হাইড্রোজেন দিয়ে রিডাকশন করি, জার্মান হাইড্রোজেনের সোর্স হচ্ছে কি, জার্মান হাইড্রোজেনের সোর্স হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি এটাকে আমি রিডাকশন করি তাহলে এখান থেকে যেটা হবে, আমরা জানি কোনো একটা রিডাকশন বিক্রিয়া মানে স্ট্রং মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের রিপ্লেসমেন্ট বা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টকে সরায় দেয়া, কি দিয়ে, হাইড্রোজেন দিয়ে। তাহলে এখানে যেটা হবে, প্রথমে যদি রিডাকশন করি আমরা একটা অ্যাসিড হ্যালাইডকে, তাহলে এখান থেকে আলটিমেটলি যেটা হবে কার্বন COH, মানে আসলে একটু ক্লিয়ার করে লিখি, আর C ডাবল বন্ড OH, মানে এখান থেকে আমরা অ্যালডিহাইড পাবো আর হচ্ছে HCl পাবো। তো দেন যদি আমি অ্যালডিহাইডটাকে আবারও রিডাকশন করি, যেমন হাইড্রোজেন আমরা অবভিয়াসলি এটা বলতে হবে না, আমি অ্যালকোহল এটা পড়ায় আসছি, আর CH2OH অ্যালডিহাইড পরে দিকেও পড়াইছি, ওকে। তাহলে এখান থেকে অ্যালকোহল পাওয়া গেল। এটা একটা নরমাল রিডাকশন বিক্রিয়া। বাট আমি যদি এখন এটাকে জার্মান হাইড্রোজেনে ডিরেক্টলি হাইড্রোজেন দিয়ে রিডাকশন করি, H2, যেহেতু হাইড্রোজেন গ্যাস দিয়ে রিডাকশন করছি, এক্ষেত্রে আমাকে একটা প্রভাবক লাগবে, আমি এখানে প্রভাবক দিলাম প্যালাডিয়াম। সো প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে যদি আমি এটাকে রিডাকশন করি তাহলে প্রথম স্টেপ এখান থেকে অবভিয়াসলি অ্যালডিহাইড উৎপন্ন হবে আর CHO প্লাস HCl উৎপন্ন হবে। বাট এক্ষেত্রে যদি আমি এটাকে প্যালাডিয়াম দিয়ে রিডাকশন করি এবং এখানে শুধু প্যালাডিয়ামই রাখি তাহলে এটা আলটিমেটলি এবার অ্যালকোহলে কনভার্ট হবে। বাট যদি এখানে অ্যালকোহল না দিয়ে হচ্ছে বেরিয়াম সালফেট ইউজ করি তাহলে এটা আর আলটিমেটলি অ্যালকোহলে কনভার্ট হয় না, শুধুমাত্র অ্যালডিহাইডে গিয়ে অ্যালডিহাইড পর্যন্ত রিঅ্যাকশনকে স্টপ হয়ে যায়। এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে ওয়াই? রিজন হচ্ছে এখানে বেরিয়াম সালফেট হচ্ছে ক্যাটালিস্ট পয়জন। ক্যাটালিস্ট পয়জনের কাজ কি? ক্যাটালিস্ট পয়জনের কাজ হচ্ছে ক্যাটালিস্টের অ্যাক্টিভিটিটাকে নষ্ট করে দেয়া বা ব্লক করে দেয়া। প্যালাডিয়াম যেটা করতো, এই হাইড্রোজেনকে তার কিছু অ্যাক্টিভ সাইটে অ্যাবজর্ব করে এখানে এটার সাথে রিঅ্যাকশন করে অ্যাসিড অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন করে তাকে অ্যালডিহাইড বানায়। পরবর্তীতে যখন সেকেন্ড স্টেপে এটাকে রিডাকশন করে অ্যালকোহল বানাতে যাবে, তখনই যে ঘটনাটা ঘটবে, বেরিয়াম সালফেট যে প্যালাডিয়ামের সেই অ্যাক্টিভ সাইটগুলো ব্লক করে দিবে যেন হাইড্রোজেন অ্যাবজর্পশন নিতে না পারে, যেন ফার্দার এটা রিডাকশন হয়ে অ্যালকোহলে কনভার্ট হতে না পারে। এই রিডাকশন বিক্রিয়াটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে রোজেনমুন্ড বিক্রিয়া। এটা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, রোজেনমুন্ড রিডাকশন। তো আগেরটা কিন্তু একটা নরমাল রিডাকশন বিক্রিয়ার মতো ছিল, এটা কিন্তু রোজেনমুন্ড রিডাকশন, একটা নামধারী বিক্রিয়া। নামধারী বিক্রিয়াগুলো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, অ্যাসিড অ্যানহাইড্রাইডের বিক্রিয়া। অ্যাসিড অ্যানহাইড্রাইডে যেটা হবে, আমরা সিমিলারলি অ্যাসিড অ্যানহাইড্রাইডে এখন যেটা দেখবো, অ্যাসিড অ্যানহাইড্রাইডকে আমরা হচ্ছে তাকে হলো আমরা রিডাকশন করে দেখবো তার রিডাকশন বিক্রিয়া কি উৎপন্ন হয়। বাট তার আগে আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে যে অ্যালকোহলের বিক্রিয়াটা হয় সেটা একটু দেখানোর চেষ্টা করি। তো ওটা তখন আসলে এরকম করে দেখানো পসিবল হয় নাই। এই আরোটা যেটা করবে এই অংশটাকে রিপ্লেস করবে, সিম্পল। তো যেটা হচ্ছে কার্বক্সিলেট, এটাকে অ্যালকোক্সিয়ান, তাহলে রিপ্লেস করে দিলে কি উৎপন্ন হবে, RC ডাবল বন্ড O, RC ডাবল বন্ড OH, সরি কার্বক্সিলেট এটাকে রিপ্লেস করবে, তাহলে আলটিমেটলি আর হচ্ছে R প্রাইম, RC ডাবল O OR প্রাইম, এটা এসে রিপ্লেস করছে এটাকে, এই পুরো কার্বক্সিলেট আয়নটাকে। এই কার্বক্সিলেট আয়নটাকে হচ্ছে আমার এই অ্যালকক্সিলে রিপ্লেস করবে, তো দুইটাই নিউক্লিওফাইল। আর হচ্ছে এখানে আমার এই যে হাইড্রোজেন আর এই যে RCO, এটা মিলে বানাবো হচ্ছে আমার RCOH। আর C ডাবল বন্ড। তো দেন আমরা যদি ক্লিয়ার করি, আমি হচ্ছে একটা অ্যানহাইড্রাইডকে রিডাকশন করি, এই অ্যানহাইড্রাইডকে রিডাকশন করব সিমিলারলি আমরা যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে রিডাকশন করি তাহলে CO গ্রুপগুলো হচ্ছে CH2 তে কনভার্ট হয়ে যায়, তার মানে RCH2OH আমরা অ্যালকোহল পাবো, আর এই যে অক্সিজেন সেটা হচ্ছে ওয়াটারে কনভার্ট হয়ে যাবে। এটা অনেকটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইডের রিডাকশনের মতোই, সেখানে সেম ঘটনা ঘটেছিল। ওকে, দেন হচ্ছে আমরা যদি পরের স্লাইডে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাস্টারের বিক্রিয়া এবং অ্যাসিড অ্যামাইডের বিক্রিয়া।
অ্যাস্টারের বিক্রিয়াতে কি হয়, অ্যাস্টারের বিক্রিয়াটার দিকে যদি আমরা তাকাই, অ্যাস্টারের আমি দুইটা বিক্রিয়া দেখাবো, একটা হচ্ছে অ্যাস্টারের ক্ষারের সাথে বিক্রিয়া, আর একটা হচ্ছে রিডাকশন বিক্রিয়া। তো অ্যাস্টারের ক্ষারের সাথে বিক্রিয়া যদি ফার্স্ট অফ অল দেখাই যে আরসি ডাবল বন্ড ও আর প্রাইম, আরসি ডাবল বন্ড ও আর প্রাইম, তার সাথে হচ্ছে আমার ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম। এই ক্ষারের সাথে অ্যাস্টারের বিক্রিয়াতে যেটা উৎপন্ন হবে, এই সোডিয়ামটা যে আলটিমেটলি মানে অ্যালকাইল গ্রুপটাকে রিপ্লেস করে দিবে, সেখান থেকে আর সি ডাবল ও এন এ কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ আর অ্যালকোহল পাওয়া যায়। যদি আমি এটাকে এখন রিডাকশন করি, জার্মান হাইড্রোজেন দিয়ে রিডাকশন বিক্রিয়ার যদি করা হয়, তাহলে রিডাকশন বিক্রিয়ার মাধ্যমে সিমিলারলি এখান থেকে এই আরোটা মানে অ্যালকক্সিটা আসলে একটা অ্যালকোহল থেকে আসে, সেটা একটা অ্যালকোহল বানাবে, আর এই যে বাকি অংশটা যেটা আছে সেটা আরেকটা অ্যালকোহল বানাবে। তো এটা হচ্ছে অ্যাসিড মানে অ্যাস্টারের কি বলে, অ্যাস্টারের হচ্ছে রিডাকশন বিক্রিয়া। এখন যদি আমরা হচ্ছে অ্যামাইডের বিক্রিয়ার দিকে তাকাই, অ্যামাইডের বিক্রিয়ার ক্ষেত্রে আসলে দুটো বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট, সেটা পরে দেখাচ্ছি, আগে একটা বিক্রিয়া দেখেনি। RCONH2 প্লাস নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিড খুবই ক্ষণস্থায়ী অ্যাসিড, এটা আনস্টেবল একটা অ্যাসিড, এটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট আর এনসিএল বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। তাহলে এখানে বিক্রিয়া যেটা উৎপন্ন হবে RCOOH কার্বক্সিলিক অ্যাসিড প্লাস নাইট্রোজেন গ্যাস প্লাস ওয়াটার। তো এটা কিন্তু এক ধরনের বিক্রিয়া যেখানে কিনা আমরা কোন একটা অ্যামাইড থেকে অ্যাসিড অ্যামাইড থেকে কি করে কার্বক্সিলিক অ্যাসিড ফেরত পেতে পারে, সেটার একটা বিক্রিয়া হতে পারে। কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতির বিক্রিয়া হতে পারে, নাইট্রাস অ্যাসিডের সাথে অ্যামাইডের বিক্রিয়া হতে পারে। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিক্রিয়াটা, সেটা হচ্ছে RC ডাবল বন্ড NH2 তার সাথে ব্রোমিন বিক্রিয়া করবে ইন প্রেজেন্স অফ ওয়াটার, পটাশিয়াম সরি কোন একটা বেসটা পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, হোয়াটএভার, আমি যেটাই দিই সেটা। এখান থেকে যেটা উৎপন্ন হবে সিও গ্রুপ, কার্বনাইল গ্রুপের সিও গ্রুপ, এটা নাই হয়ে যাবে। নাই হয়ে কি হবে, এটা আসলে আলটিমেটলি পটাশিয়ামের সাথে রিঅ্যাকশন করে পটাশিয়াম কার্বনেট বানাবে। যদি সিও গ্রুপটা নাই হয় তাহলে আলটিমেটলি বাকি থাকে RNH2। তারপরে আমরা যেটা করলাম, একটা অ্যামাইড থেকে অ্যামিন বানালাম, আর ব্রোমিনটা পটাশিয়ামের সাথে মিলে বানাবে পটাশিয়াম ব্রোমাইড, হাইড্রোক্সিল বানাবে ওয়াটার। তো যেটা হলো অ্যামাইডের যে কার্বন সংখ্যা ছিল সেখানে রিডিউস হলো। কিভাবে, আমি একদম বেসিক एग्जांपल দিই, CH3 CONH2 এটা হচ্ছে ইথানামাইড, সিমিলারলি ব্রোমিন আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি রিঅ্যাকশন করে, তাহলে এখান থেকে আমি যেটা পাবো CH3NH2 প্লাস ব্লা ব্লা ব্লা, এই যে পটাশিয়াম ব্রোমাইড পটাশিয়াম কার্বনেট পানি পাবো। তো আলটিমেটলি দেখো এখানে কার্বন ছিল একটা দুইটা 1 and 1 2 কার্বন, বাট here is 1 কার্বন সংখ্যা হচ্ছে একটা। তো আমি যদি এখানে CH3 না যেরকম করতাম CH2 দিতাম আর এখানে CH3 দিতাম, তাহলে এখানে আমি পেতাম যে CH2 আর এখানে একটা CH3 হতো। তাহলে এখানে কার্বন হতো 3টা আর এখানে কার্বন হতো 2টা, তার মানে কার্বন সংখ্যা কমছে। আসলে চেইনে কার্বনের নাম্বার রিডিউস হচ্ছে, চেইনের লেংথ রিডাকশন হচ্ছে, চেইনের লেংথ ক্ষুদ্র হচ্ছে। এটা হফম্যান নামে একজন ভদ্রলোক আবিষ্কার করছে, তার নাম অনুসারে এই বিক্রিয়ার নাম হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ রিঅ্যাকশন বা বাংলায় যেটাকে ইংলিশে যেটাকে বলে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। তো ক্ষুদ্রাংশকরণ মানে আসলে আমরা যেটা করছি চেইনের লেংথকে ক্ষুদ্র করছি, তো দ্যাট ইজ দ্য বিক্রিয়ার নাম হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। আরেকটা বিক্রিয়া আছে অ্যামাইডের, সেটা হচ্ছে যে আমরা যদি অ্যামাইডকে যদি আমরা হচ্ছে নিরোধন করি, মানে অ্যামাইডের মধ্যে যদি যে পানিটা আছে পানিটাকে আমরা রিমুভ করে ফেলি, মানে এখানে দুইটা হাইড্রোজেন আর এখানে অক্সিজেনকে বাদ দিয়ে দিই, তাহলে আর সি মানে কার্বনের দেখো দুইটা হাত খালি হলো, নাইট্রোজেনের কাছে দুইটা হাইড্রোজেন ছিল, দুইটা হাইড্রোজেন চলে গেল, তাহলে নাইট্রোজেনের দুইটা হাত খালি। অলরেডি কার্বন নাইট্রোজেনের একটা বন্ড ছিল আর নতুন করে দুইটা বন্ড হলো, তাহলে সায়ানাইড উৎপন্ন হলো আর হচ্ছে পানিটাকে অ্যাবজর্ব করে নিল কে CO5। তো এটা হচ্ছে সায়ানাইড। তাহলে সায়ানাইড প্রস্তুতি দেখলাম এখান থেকে। তো এই গেল আমাদের অ্যাসিড অ্যামাইডের বিক্রিয়া সমূহ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যামিন। অ্যামিনে যেটা দেখবো অ্যামিনের প্রস্তুতি, অ্যামিন কি করে প্রস্তুত করতে হয়। অ্যামিনের প্রস্তুতিতে আমরা কিছু বেসিক কয়েকটা প্রস্তুতির প্রসেস দেখবো, যেগুলো কিনা এমসিকিউ আকারে পরীক্ষায় এসে থাকে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায়। তো এখন যদি রিটেন আসে, রিটেনের ধরনের প্রশ্ন দিতে পারে যে অ্যামিনের কয়েকটা প্রস্তুতির বিক্রিয়া লিখো। তো প্রথমে যেটা অলরেডি আমরা দেখছি যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া RCONH2, আমি জাস্ট ফার্স্টলি লিখবো এটা ব্রোমিন পটাশিয়াম হাইড্রোক্সাইড, আলটিমেটলি এখান থেকে RNH2 পাওয়া যায়। আমি ডিটেইলস বাকিটা লিখলাম না, তাই প্রোডাক্টগুলো আচ্ছা লিখি।
সো অ্যামিন পাইলাম, কার্বন সংখ্যা কমে গেল একটা এখান থেকে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে। আমি যদি এখন আমার যে কাছে যেটা আছে যে নাইট্রোজেনের সাথে কার্বনের ট্রিপল বন্ড মানে সায়ানাইড, তাকে যদি আমি রিডাকশন করি অ্যামিন হাইড্রোজেন, তাহলে আলটিমেটলি যেটা হবে এই যে কার্বন নাইট্রোজেন যে পাই বন্ড আছে, পাই বন্ড গুলো ব্রেকডাউন করবে, ব্রেকডাউন করে এখানে হাইড্রোজেন সংযোজন হবে। তার মানে আর সরি এটা আইসোসায়ানাইড হয়ে গেছে, বাট আসলে সায়ানাইড হবে, আমি একটু ক্লিয়ার করছি। যদি আইসোসায়ানাইডও ঠিক মতো হয়নি, আইসোসায়ানাইডে কার্বন নাইট্রোজেন ডাবল মানে নাইট্রোজেন কার্বন ডাবল বন্ড থাকে আর কি, কার্বন ট্রিপল বন্ড নাইট্রোজেন, তাহলে এখানে আলটিমেটলি যেটা হবে যে CH2NH2, এখান থেকে আমরা হচ্ছে অ্যামিন পাবো। আমি যদি এখন এটা আইসোসায়ানাইড হয় মানে নাইট্রোজেন আর কার্বনের মাত্র ডাবল বন্ড, ট্রিপল বন্ড না, এটা কিছু না, ডাবল বন্ড। এক্ষেত্রে যদি আমি আবার এটাকে রিডাকশন করি তাহলে এখান থেকে আমরা যেটা পাবো RNH CH3, দিস ইজ 1 ডিগ্রি অ্যামিন এন্ড দিস ওয়ান ইজ 2 ডিগ্রি অ্যামিন। এখন আমরা যদি দেখাই যে আমরা যদি হচ্ছে একটা নাইট্রো বিশিষ্ট যৌগ যেমন RNO2, এটাকে যদি রিডাকশন করি, আর এখানে জার্মান হাইড্রোজেনটা কোত্থেকে আসে, টিনার HCl থেকে, একটা বিশেষ বিক্রিয়া টিনার HCl থেকে এই হাইড্রোজেনটা আসতে হবে, এবং এই হাইড্রোজেনটা আসতে করে আলটিমেটলি যেটা হবে নাইট্রোজেন নাইট্রো গ্রুপ থেকে যে অক্সিজেনটা এটা রিমুভ করে এখানে এটা হচ্ছে NH2 বানায়, কিন্তু আলটিমেটলি পানি উৎপন্ন হবে। সো এখানে আমি যদি এয়ার মানে এরাইল যদি ইউজ করতাম, এরাইল বলতে বেসিক্যালি বোঝাচ্ছি যে বেনজিন যদি আমি আঁকাই, বেনজিনের স্ট্রাকচারে প্রতিটা কার্বনে একটা করে হাইড্রোজেন থাকে, আমি যদি হাইড্রোজেনের পরিবর্তে একটা NH2 দিই তাহলে এই যে অংশটা এটাকে আমরা বলবো এরাইল। কেন এরাইল? তো বেনজিনের একটা বাণিজ্যিক নাম হচ্ছে অ্যারিন, দিস ইজ অ্যারিন। অ্যারিনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপনের নাম হয়ে যাবে অ্যারাইল, যেমন অ্যালকেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপনের নাম হয় অ্যালকাইল, তাহলে অ্যারাইল NH2, যে অ্যারাইল NH2 NO2 বা RNO2, তাহলে এখানে আমি পাবো R বা AR। তো আমরা যখন অ্যারোমেটিক অ্যামিন করব তখন আসলে আমরা দেখব আবারও যে কি করে নাইট্রোবেনজিন থেকে আমরা কি পাই, কি করে নাইট্রোবেনজিন থেকে আমরা হচ্ছে অ্যামিন পাই। তো এটা হচ্ছে অ্যামিনের মোটামুটি বেসিক কিছু প্রিপারেশন মেথড। আমরা যখন যেটা দেখব যে অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম। আগে অ্যামিনের ক্ষারধর্মিতার ব্যাপারটা সম্পর্কে একটু আইডিয়া নেই। ক্ষারধর্মিতার ব্যাপারটা হচ্ছে যে আমি যদি একটা অ্যামিন আঁকি, সাপোজ একটা 1 ডিগ্রি অ্যামিন আঁকলাম। 1 ডিগ্রি অ্যামিন হচ্ছে নাইট্রোজেনের সাথে একটা মিথাইল গ্রুপ থাকবে বা একটা অ্যালকাইল গ্রুপ থাকবে। 2 ডিগ্রি অ্যামিনের দুইটা থাকবে, আর 3 ডিগ্রি অ্যামিনের তিনটা থাকবে। তাহলে এখন এই যে এখানে অ্যামিনটা আছে, আসলে যেটা হয় অ্যামিন সমূহ তার যে নাইট্রোজেন আছে, আমি যদি একটা নরমালি দেখাই যে আর NH2, সেটা যেটা করতে পারে একটা প্রোটনকে ইলেকট্রন ডোনেট, একজোড়া ইলেকট্রন দিয়ে তার সাথে সন্নিবেশ বন্ধন করে এখান থেকে RNH3+ মানে একটা ইলেকট্রন দিয়ে এখানে একটা সন্নিবেশ বন্ধন করতে পারে। তো যারা ইলেকট্রন ডোনেট করতে পারে মিনিমাম একজোড়া, তাদেরকে আমরা বেস বলি। তো এখন কথা হচ্ছে যে এখানে যে তিনটা ডিফারেন্ট অ্যামিন আছে, এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে দুইটা মিথাইল গ্রুপ, আর এখানে তিনটা মিথাইল গ্রুপ। তো নাইট্রোজেনের আশপাশের পরিবেশটা কিন্তু তিন জায়গায় ডিফারেন্ট। তো আমি আসলে যদি তিনটার ক্ষারধর্মিতার ক্রম ফাইন্ড আউট করতে যাই, আমাকে যেটা ফাইন্ড আউট করতে হবে যে এই যে তিনটা আছে, এই তিনটার মধ্যে কোনটার প্রোটনকে ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি বেশি। সাপোজ সেদের আমি ধরে নিলাম যে একটা প্রোটন এখানে আসছে, একটা প্রোটন আসছে, এখানে এসে প্রোটনটা কার কাছ থেকে তাড়াতাড়ি ইলেকট্রন পাবে, যে যার কাছ থেকে তাড়াতাড়ি ইলেকট্রন পাবে সে হচ্ছে তার ক্ষারধর্মিতা বেশি হবে। তাহলে এখন আমরা এখানে এটা ফাইন্ড আউট করার জন্য যে কে দ্রুত ইলেকট্রন দিবে সেটা ফাইন্ড আউট করার জন্য আমরা দুইটা ফ্যাক্টরকে কাজে লাগবে। আগে প্রথমে একটা ফ্যাক্টর চিন্তা করি, পজিটিভ ইন্ডাক্টিভিটি। আমরা জানি অ্যালকাইল গ্রুপ পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট শো করে, তাহলে এইখানে মিথাইল গ্রুপ এই নাইট্রোজেন থেকে ইলেকট্রন দিতে পারবে, মানে ইলেকট্রন সাপ্লাই দিবে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে। এখানে দুইটা মিথাইল গ্রুপ, এখানে দুইটা মিথাইল গ্রুপ, এখানে তিনটা, এখানে তিনটা। তাহলে বুঝতে পারছি এখান থেকে যে যেহেতু এখানে তিনটা মিথাইল গ্রুপ আছে, তাহলে তিনটা মিথাইল গ্রুপ তিন দিক থেকে নাইট্রোজেনকে সাপোর্ট দিলে নাইট্রোজেনের লোন পেয়ার দেওয়াটা সহজ, কারণ সে লোন পেয়ার দিয়ে তার সাথে একটা সন্নিবেশ বন্ধন গঠন করলে তাকে কিন্তু তিনজন তিন দিক থেকে সাপোর্ট দিচ্ছে, ইজিলি নাইট্রোজেনটা প্রোটনকে ইলেকট্রন দিতে পারবে। তাহলে প্রোটনটা ইজিলি এখান থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারবে 3 ডিগ্রি থেকে। তাহলে প্রথমে খুব ফাস্টলি গ্রহণ করবে 3 ডিগ্রি থেকে, তার থেকে একটু স্লো গ্রহণ করবে 2 ডিগ্রি থেকে, তার থেকে একটু স্লো হচ্ছে 1 ডিগ্রি থেকে। তাহলে আমি বুঝতে পারতেছি এখান থেকে আমি বলে ফেলতে পারি ডিরেক্টলি যে হ্যাঁ 1 গ্রেটার দেন 3 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1, বাট देयर इज এ প্রবলেম। প্রবলেমটা কি? স্টেরিক ফ্যাক্টর। সো স্টেরিক ফ্যাক্টরের জন্য এই প্রোটনটা ইজিলি এই তিনটা মিথাইল গ্রুপ থাকার কারণে নাইট্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিতে পারবে না। এখানে প্রথম 3 ডিগ্রিতে স্টেরিক ফ্যাক্টর বেশি, 2 ডিগ্রিতে স্টেরিক ফ্যাক্টর একটু কম, 1 ডিগ্রিতে সবচেয়ে কম। তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়ালো? একটা ডায়লেমা হয়ে গেল, একটা যে উভয় সংকট, যে আচ্ছা স্টেরিক ফ্যাক্টর দিয়ে হিসাব করলে 1 ডিগ্রি থেকে প্রোটনের ইলেকট্রন পাওয়া সহজ, আর 3 ডিগ্রি থেকে আবার হচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে পাওয়া সম্ভব। কিন্তু পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট যেখানে বেশি সেখানে স্টেরিক ফ্যাক্টর বেশি, যেখানে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট কম সেখানে স্টেরিক ফ্যাক্টরও কম।
তাহলে আলটিমেটলি প্রোটনের জন্য সবচেয়ে সহজ উপায় আছে, ওকে ফাইন ভাই আমি হচ্ছে 2 এর কাছে যাই, স্টেরিক ফ্যাক্টরও মাঝামাঝি, পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টও মাঝামাঝি। তো তখন এই জন্য বলা হয় যে 2 ডিগ্রি যে অ্যামিন তার ক্ষারধর্মিতা অনেক বেশি, সে প্রোটনকে দ্রুত ইলেকট্রন দিতে পারবে। দেন আসছে কোনটা 1 না 3, देयर इज এ প্রবলেম যে আসলে আমি 1 কে অ্যানসার দিব না 3 কে অ্যানসার দিব। তো এর জন্য যেটা সাহায্য নিতে আসলে তখন আমরা এক্সপেরিমেন্টালি চলে যাই, তখন আমরা যেটা করি যে তার পিকেবি ভ্যালু বের করি, যে অ্যামিনের ক্ষারধর্মিতা হিসাব করতে হবে তার পিকে বা পিকেবি ভ্যালু আমরা বের করি, পিকেবি বা পিকে এ ভ্যালু থেকে আমরা ফাইন্ড আউট করি যে আসলে অ্যানসারটা কি। বাট এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এক্সামে তো আর ওটা পিকে ভ্যালু লাগবে না, পিকেবি ভ্যালু লাগবে না। আমরা যেটা করবো আসলে আমরা এইভাবে চিন্তা করবো যে ওকে 2 ডিগ্রিতে যেহেতু পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট মাঝামাঝি বাধাও মাঝামাঝি সে 2 ডিগ্রিতে আগে গেছে, তারপরে তার কাছে অপশন 1 এবং 3, এখন 3 তে গেলে তো স্টেরিক ফ্যাক্টর অনেক বেশি, সে 3 তে যাওয়া হচ্ছে তো 1 এর কাছে আগে যাবে, তার মানে 2 গ্রেটার দেন 1 গ্রেটার দেন 3। এটা একটা ব্যতিক্রম ধর্মী একটা ক্ষারধর্মিতার ক্রম এবং খুব ইন্টারেস্টিং একটা ক্ষারধর্মিতার ক্রম। এটা পরীক্ষায় সচরাচর এসে থাকে এবং ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা অনেকবার এসেছে। সো তোমরা এটা খুব মনোযোগ দিয়ে পড়বে। আমরা আসলে এই ধরনের ক্রম দিকে অভ্যস্ত, 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি, অথবা 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, এগুলো দেখে আমরা অভ্যস্ত। সো এটা একটু ডিফারেন্ট, এটা মনে রাখা খুব একটা কঠিন না, 2 1 3। এখন আমরা যদি দেখি যে অ্যামিনের বিক্রিয়া, হ্যাঁ অ্যামিন কি কি ধরনের বিক্রিয়া দিয়ে থাকে। তো অ্যামিনের বিক্রিয়ার মধ্যে আসলে অনেকগুলো বিক্রিয়া অলরেডি আমরা দেখে ফেলছি। যেমন হচ্ছে আমি যদি এখন একটা কাজ করতে পারি এরকম যে আর সি ডাবল বন্ড ও সিএল, তার সাথে যদি হচ্ছে আমি এইচ আর এটা 1 ডিগ্রি অ্যামিনে, তাহলে ক্লোরিন আর বিক্রিয়া করবে এখান থেকে করে এখানে যেটা বানাবে যে আর সি ডাবল বন্ড ও এনএইচআর। আমি যদি এখানে এইচ এর পরিবর্তে একটা আর দিতাম, সাপোজ ধর এখানে এইচ মধ্যে একটা আর দিতাম, যদি যেন একটা 2 ডিগ্রি অ্যামিনের সাথে বিক্রিয়া হয়ে গেল, তাহলে এখানে আলটিমেটলি একটা তখন এটা একটা আর হতো R2, মানে ব্যাপারটা এরকম দাঁড়াইতো। আমি একটু বুঝে নিই, ঝামেলা হয়ে যেতে পারে। যেখানে একটা হাইড্রোজেন হইতো তখন যেটা হতো যে NR2, মানে দুইটা অ্যালকাইল থাকতো নাইট্রোজেনের সাথে। বাট 3 ডিগ্রি যদি হয় তখন কিন্তু আসলে ওই ক্লোরিনের সাথে বিক্রিয়া করার মতো কেউ নাই, সো দ্যাট ইজ 3 ডিগ্রির ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে না। তা আমি যদি এখন আসলে এই ঘটনাটা, এই যে এখানে COCl নিলাম, আমি যদি এখানে এরকম নিতাম যে সাপোজ আর সি ডাবল বন্ড ওআর প্রাইম, তার সাথে যদি হচ্ছে আমি HNR2 যদি বিক্রিয়া করাই, তাহলে এই এইচ আর অ্যালকোক্সিল যেটা সেটা মিলে হচ্ছে আলটিমেটলি বানাবে কি যে আর সি ডাবল বন্ড NR2 আর হচ্ছে আর প্রাইম ওএইচ। ওকে, আচ্ছা। তো এইভাবে অ্যামিনের কিছু বিক্রিয়া যেগুলো কিনা আসলে আমাদের ওই অ্যাসিড কি বলে জৈব স্তরের জাতকের সাথে সম্পৃক্ত, জৈব স্তরের জাতকের বিক্রিয়াগুলোর সাথে মিলানো যাবে। যেমন আমরা যে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে কিন্তু আমরা আসলে এই যে অ্যাসিড হ্যালাইড থেকে অ্যামাইড পাইছি, দেন হচ্ছে আমরা অ্যাস্টার থেকে অ্যামাইড পাইছি, অ্যানহাইড্রেট থেকে অ্যামাইড পাইছি। সিমিলারলি অ্যামোনিয়া যেরকম বিক্রিয়া পার্টিসিপেট করে, এখানে এই যে অ্যামিন 1 ডিগ্রি বা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যামিন এরাও কিন্তু বিশেষভাবে এই ধরনের বিক্রিয়াগুলোকে পার্টিসিপেট করতে পারে। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া না, বাট এই বিক্রিয়ার একটা নেচারটা যে অনেকটা কাইন্ড অফ অ্যামোনিয়া যেরকম বিক্রিয়া করে কার্বক্সিলিক অ্যাসিডের জাতকের মতো ওরকম একটা বিক্রিয়া, এটা দেখানোর জন্য এটা রাখা। দেন আমরা যদি দেখি এখানে নাইট্রাস অ্যাসিডের সাথে অ্যামিনের বিক্রিয়া, এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, এটা পরীক্ষা অনেক বেশি পরিমাণে এসে থাকে এবং এটা লাস্টের দিকে আমরা বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোর সাথে এটা দেখবো। আমরা এখন যেটা দেখবো যে অ্যামিনের বিক্রিয়া বলতে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া। নাইট্রাস অ্যাসিড কোত্থেকে আসে? নাইট্রাস অ্যাসিড এটা ক্ষণস্থায়ী অ্যাসিড, এটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট আর HCl এর মিক্সচার থেকে আসে। এটাকে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আইস বাথের মধ্যে রেখে বরফ দিয়ে এটাকে টেম্পারেচার মেইনটেইন করে এটা হচ্ছে আইস বাথে রেখে রিঅ্যাকশনটা করানো হয়। এই দুটো রিঅ্যাকশনের মাধ্যমে আলটিমেটলি নাইট্রাস অ্যাসিড পাওয়া যায়। 1 ডিগ্রি অ্যামিন যখন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, যেহেতু এখানে দুইটা হাইড্রোজেন আছে, নাইট্রাস অ্যাসিড হচ্ছে প্রতিস্থাপনে হাইড্রোজেন যদি থাকে দুইটা তাহলে দুইটাকে প্রতিস্থাপন করে, যদি একটা থাকে তাহলে একটাকে প্রতিস্থাপন করে, আর যদি না থাকে তাহলে প্রতিস্থাপন করতে পারে না। তো নাইট্রাস অ্যাসিড যে ঘটনাটা ঘটাবে এখানে সে হচ্ছে যেহেতু দুইটা হাইড্রোজেন আছে দুইটাকে প্রতিস্থাপন করবে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, সে যেটা বানাবে এখান থেকে অ্যালকোহল বানায় ফেলবে আর হচ্ছে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। যদি আমরা 2 ডিগ্রি অ্যামিন হয়, এখানে প্রতিস্থাপনে হাইড্রোজেন আছে একটা থাকলে পরে সে যেটা করবে একটাকে প্রতিস্থাপন করবে। কিভাবে প্রতিস্থাপন করবে? নাইট্রোসো গ্রুপ আর ওএইচ গ্রুপ, এই হাইড্রোজেন আর ওএইচ মিলে বানাবে পানি। নাইট্রোসো গ্রুপটা যে সে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করবে, বেসিক্যালি নাইট্রোসো গ্রুপটা প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস। সো আলটিমেটলি এখান থেকে প্লাস মাইনাস এক্সচেঞ্জ করলে R2NNO, আমি R2 লিখলাম, মানে নাইট্রোজেনের সাথে যদি অ্যালকাইল গ্রুপ আছে, এটা ইয়েলো একটা
হলুদ বর্ণের তৈলাক্ত স্তর উৎপন্ন করবে আর হচ্ছে পানি উৎপন্ন হবে। আর যদি এটা 3 ডিগ্রি হয় R3N, তার মানে নাইট্রোজেনের কাছে আসলে প্রতিস্থাপনীয় কোনো হাইড্রোজেন নাই, তখন সে যেটা করবে তার এই লোন পেয়ার ইলেকট্রন দিয়ে প্রোটনের সাথে একটা সমনিবিড় বন্ধন গঠন করবে, এখানে প্রোটনটা প্লাস নাইট্রোটা মাইনাস, তাহলে R3NH। তো এটা এরকম একটা ফরমেশনে যাবে, এখানে প্লাস চার্জ হবে পুরো স্ট্রাকচারটার উপরে, যেমন হয়ে হচ্ছে অ্যামোনিয়া প্লাস H প্লাস NH4 প্লাস কাইন্ড অফ একটা ওরকম। তাহলে যেহেতু এই টোটালটা প্লাস আর নাইট্রোটা মাইনাস, তাহলে এখানে নাইট্রোটা এর সাথে কম্বাইন্ড হবে। সো দিস ইজ এ সল্ট। আসলে 1 ডিগ্রি অ্যামিন বানাচ্ছে অ্যালকোহল, তার সাথে নাইট্রোজেন বাবল গ্যাস আকারে উৎপন্ন হচ্ছে। 2 ডিগ্রি অ্যামিন বানাচ্ছে যেটা, সেটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, সে হচ্ছে ইয়েলো বর্ণের একটা হলুদ বর্ণের তৈলাক্ত স্তর উৎপন্ন করছে, আর 3 ডিগ্রি অ্যামিন যেটা বানাচ্ছে একটা সল্ট উৎপন্ন করছে। সো তিনটা ডিফারেন্ট প্রোডাক্ট উৎপন্ন করছে। এখন পরীক্ষায় কোশ্চেনগুলো এভাবে আসে যে নিচের কোনটি নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হলুদ বর্ণের তৈলাক্ত স্তর উৎপন্ন করে? সো অবশ্যই 2 ডিগ্রি অ্যামিন হলুদ বর্ণের তৈলাক্ত স্তর উৎপন্ন করে, এখান থেকে আমরা অ্যানসারটা দিতে পারবো। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। আমরা যদি পরের স্লাইডে দেখি, পরের স্লাইডে যে বিক্রিয়াটা সেটা হচ্ছে যে কার্বিলেমেন বিক্রিয়া। কার্বিলেমেন বিক্রিয়াটা বেসিক্যালি 1 ডিগ্রি অ্যারোমেটিক और एलिফেটিক অ্যামিনের বিক্রিয়া। 1 ডিগ্রি অ্যারোমেটিক বা এলিফেটিক অ্যামিন যখন হচ্ছে ক্লোরোফর্মের সাথে প্লাস কোন একটা ক্ষার, সেটা পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে বা টেম্পারেচার 60 ডিগ্রি, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, বিক্রিয়া করবে, তখন আলটিমেটলি কার্বিল অ্যামিন বিক্রিয়া হবে আর কি, মানে কার্বিল উৎপন্ন হবে। বেসিক্যালি যেটা হয় 1 ডিগ্রি অ্যালিফেটিক বা অ্যারোমেটিক অ্যামিনকে আমরা যেটা করতে পারি সাধারণভাবে এইভাবে স্ট্রাকচার দেখাতে পারি, আর এখানে একটা এআর দিলাম, এআর এর কাহিনী আমি অলরেডি বলে ফেলছি। তাহলে যেটা হবে এই যে NH2 গ্রুপটা রিডাকশন হবে, এবং রিডাকশনে এখান থেকে সে আইসোসায়ানাইড উৎপন্ন করবে প্লাস পটাশিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন। এই যে আইসোসায়ানাইড বিশিষ্ট যৌগটা উৎপন্ন হলো, এটা হলো কার্বিল। এই যৌগটা হচ্ছে অনেকটা বাজে একটা গন্ধটা হচ্ছে হলো তোমার মাছের আঁশ, যদি ময়লা মাছের আঁশটা যদি একটা পলিথিনে করে বা কোনো একটা ময়লার ঝুড়িতে রেখে দেওয়া হয়, মোটামুটি ধরো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে বের করে যেরকম একটা পচা দুর্গন্ধ আসবে 3-4 দিন বা 1 সপ্তাহ পরে, সেই গন্ধটা হচ্ছে এই কার্বিলেমিনের গন্ধ, মানে কার্বিলেমিন বিক্রিয়ার পরে যে প্রোডাক্ট আসবে প্রোডাক্টের গন্ধ। এটা থেকে আসলে আমরা ফাইন্ড আউট করতে পারি যে এটা 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন বা 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন ছিল। এটা আরেক দিক দিয়ে চিন্তা করলে ক্লোরোফর্মের একটা শনাক্তকারী বিক্রিয়া। ক্লোরোফর্ম ক্ষারীয় মাধ্যমে যদি ক্লোরোফর্ম উৎপন্ন হয়, ক্ষারীয় মাধ্যমে 1 ডিগ্রি অ্যালিফেটিক বা অ্যারোমেটিক অ্যামিনের সাথে বিক্রিয়া করে যদি এরকম একটা দুর্গন্ধযুক্ত যৌগ উৎপন্ন করে, দেন আমরা এটা ক্লোরোফর্মের শনাক্তকারী বিক্রিয়া বলতে পারি। তো এটা কাইন্ড অফ একই সাথে ক্লোরোফর্ম শনাক্তকারী বিক্রিয়া এবং 1 ডিগ্রি অ্যালিফেটিক বা অ্যারোমেটিক অ্যামিনের বিক্রিয়া, এবং বিক্রিয়াটার একটা বিশেষ নাম হচ্ছে কার্বিলেমিন বিক্রিয়া। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি কার্বিলেমিন বিক্রিয়া অংশগ্রহণ করে? অবশ্যই আনসার হচ্ছে 1 ডিগ্রি অ্যালিফেটিক ও 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। ওকে, তো আমরা আমাদের মোটামুটি কন্টেন্ট শেষ করে ফেলেছি। এখন আমরা যেটা দেখবো বিগত বছরের কিছু প্রশ্ন দেখবো। নিচের কোনটি তীব্র অ্যাসিড? তো প্রশ্ন অনুযায়ী আমি এখন যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে তীব্র অ্যাসিড হিসাব করতে গেলে আমি অপশন দিচ্ছি তোমাদেরকে। সাপোজ যদি 1 নম্বরে দিলাম যে CH3COOH, 2 নম্বরে দিলাম CH3CH2COOH, 3 নম্বরে দিলাম হচ্ছে HCOOH, 4 নম্বরে দিলাম হচ্ছে অ্যালকোহল। তো অ্যালকোহলের অ্যাসিড হিসেবে অ্যালকোহলের তীব্রতা খুব কম, স্লাইটলি অ্যাসিডিক। কার্বক্সিলিক অ্যাসিডের তীব্রতা অনেক বেশি। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে দেখো যে এই মিথাইল গ্রুপ আছে, এখানে ইথাইল গ্রুপ, এখানে হাইড্রোজেন, এবং ফর্মিক অ্যাসিডের তীব্রতা সবচেয়ে বেশি অলরেডি আমরা পড়ছি, তাহলে অ্যানসার হবে এটা। যদি সিমিলারলি এরকম একটা অপশন দিতে ধরো ClCH2COOH, ফ্লোরিন CH2COOH, তারপরে যদি দিত সাপোজ যে CH3COOH, তিনটা দেয়া থাকতো, ধরো 4 নম্বর অপশন হচ্ছে নান না দিলাম, ধরো সাপোজ একটা অ্যালকোহলই দিলাম আবার এখানে। তো এখানে দেখো ইথানিক অ্যাসিড থেকে ক্লোরোইথানিক অ্যাসিডের সক্রিয়তা বেশি, মানে তীব্রতা বেশি, ক্লোরোইথানিক অ্যাসিড থেকে আবার ক্লোরোইথানিক অ্যাসিডের সক্রিয়তা বেশি, তাহলে এটা হবে অ্যানসার। মুভিং অন টু দ্য নেক্সট। নিচের কোনটি টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয় না? টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয় অ্যালডিহাইড। তাহলে প্রথম অপশন দিলাম সাপোজ আচ্ছা 4টা অপশন আমি লিখছি তোমাদের জন্য। 4 নম্বর অপশন দিলাম কিটোন, তৃতীয় অপশন দিলাম অ্যালডিহাইড, পরেরটা CH3CHO, আর প্রথমটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। তো আমরা সবচেয়ে বড় ভুলটা যেটা করি, আমাদের মাথায় কাজ করে যাচ্ছে ফর্মিক অ্যাসিড তো অ্যাসিড, প্রথমে এটা বা অ্যাসিড কখনো টলেন বিকারকের সাথে বিক্রিয়া করবে না, বিক্রিয়া করবে অ্যালডিহাইড। আমরা অ্যালডিহাইড দিলাম দেন কিটোন আসবে, আমি বলবো যে আচ্ছা কিটোন তো টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না, কিন্তু আবার ওটা তো অ্যাসিড,
অ্যাসিড তো বিক্রিয়া করার কথা না, তাহলে তো অ্যান্সার হচ্ছে কিটোন হবে না, অ্যান্সার হচ্ছে অ্যাসিড হবে। এটা একটা সাইকোলজিক্যাল গেম, মানে একটা মাইন্ড গেমের মতো। টিচাররা মাইন্ড গেম খেলে স্টুডেন্টদের সাথে, তোমাদের সাথে। তো একটু আগেই কিন্তু আমরা আমাদের আজকের লেকচারে দেখেছি যেটা হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে একমাত্র ফর্মিক অ্যাসিড যেটা, সেটাই কিন্তু হচ্ছে টলারেন্ট বিক্রিয়ক এবং ফেলিক দ্রবণের সাথে বিক্রিয়া করে ডিউ টু, কারণ এর মধ্যে ইনবিল্ট একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, দ্যাট ইজ এটাও বিক্রিয়ায় পার্টিসিপেট করবে, এটাও পার্টিসিপেট করবে, এটাও পার্টিসিপেট করবে, এটা অ্যালডিহাইড এটার মধ্যে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, একমাত্র কার্বক্সিলিক অ্যাসিড, অ্যান্সার হবে কিটোন। এটা পার্টিসিপেট করে না, কোনটি বিক্রিয়া দেয় না বলছে, ঠিক আছে, এরা পার্টিসিপেট করে, দেয়, তাহলে এটা হবে কি, দেয় না। তো কিটোন কখনো অ্যান্সার করে আসবা না, এই ভুলটা অনেকেই করে, শুরুর দিকে কার্বক্সিলিক অ্যাসিড থেকে প্রথমে ধুম করে মারা দেয় কার্বক্সিলিক অ্যাসিড, কারণ একবার অ্যান্সার করে ফেললে কিন্তু এই এমসিকিউ তে তুমি আর অন্যগুলো ভর্ট করলে নাম্বার পাবা না, সেটা মাথায় রাখতে হবে। নিচের কোনটি নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হলুদ বর্ণের তৈলাক্ত স্তর উৎপন্ন করে? অপশন নাম্বার 1 1 ডিগ্রি অ্যামিন, 2 2 ডিগ্রি অ্যামিন, 3 বললাম 3 ডিগ্রি অ্যামিন, 4 নান। তো 3 ডিগ্রি অ্যামিন কি বানায়? সল্ট বানায়। 1 ডিগ্রি অ্যামিন নাইট্রাসের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল বানায়, আর তার সাথে হচ্ছে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে, আর 2 ডিগ্রি অ্যামিন হচ্ছে ইয়েলো অয়েলি লেয়ার উৎপন্ন করে বা হলুদ বর্ণের তৈলাক্ত স্তর উৎপন্ন করে। আর এই হলুদ বর্ণের তৈলাক্ত স্তর যেটা কিন্তু উৎপন্ন হয় যে নাইট্রোসের যৌগটা, সেটা কিন্তু কার্সিনোজেনিক। কার্সিনোজেনিক মানে যে ধরনের যৌগগুলো বা কেমিক্যালস গুলো ক্যান্সার প্রডিউস করে, ক্যান্সার প্রডিউসিং কেমিক্যালস কে বলে কার্সিনোজেনিক। পরের প্রশ্ন কি, কার্বক্সিলিক অ্যাসিডের জাতকের সক্রিয় সঠিক ক্রম কোনটা? সেটা সঠিক ক্রম অলরেডি আমরা পড়ছি, HCOCl, RCO, দেন অ্যানহাইড্রাইড আর কি, দেন এস্টার, দেন হচ্ছে অ্যামাইড। এটা মনে রাখার জন্য যেটা করতে হবে যে তাদের যে গ্রুপগুলো আসলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH গ্রুপটাকে রিপ্লেস করে এই জাতকগুলো বানাচ্ছে, সেই গ্রুপগুলোর কথা মাথায় আনতে হবে। আর হচ্ছে NH2-। তো দেন হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে উইক বেজ হচ্ছে ক্লোরাইড, কারণ তার কনজুগেট অ্যাসিড, তার যে অ্যাসিড, এটার সাথে একটা প্রোটন যোগ করলে যে অ্যাসিড HCl, আর এখানে RCOOH, এখানে অ্যালকোহল, এখানে অ্যামোনিয়া, তো এটার অ্যাসিডটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। এই যে যতগুলো এখানে মানে একটা করে প্রোটন যোগ করার কারণে যে নেগেটিভ আয়নগুলোর সাথে প্রোটন যোগ করে করে যে আমি অ্যাসিড যা পাইলাম, স্ট্রং অ্যাসিড, দেন একটু উইক অ্যাসিড, তার থেকে উইক অ্যাসিড, তারপর এটা বেস। সো আলটিমেটলি যেটা স্ট্রং অ্যাসিড তার কনজুগেটটা উইক হয়েছে, যেটা সবচেয়ে বেশি উইক সেটা স্ট্রং লিভিং গ্রুপ, এটার পরে এটা, দেন এটা, দেন এটা, দেন এটা। সো এইভাবে এই ক্রম দিয়ে মনে রাখা যাবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু মাঝে মাঝে ব্যস্ত থাকে আসলে কোনটা ক্রম। অ্যামিনের ক্ষারজলমিতার ক্রম, এটা খুব সুন্দর মতো বলা হয়েছে, 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। প্রশ্নে অনেকগুলো অপশন দেওয়া থাকবে, 1 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 3, 3 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1, 2 গ্রেটার দেন 3 গ্রেটার দেন 1। সো আলটিমেটলি অ্যান্সার হচ্ছে প্রথমটা, না। ওকে, সো আমাদের অ্যালিফেটিক পার্টের অর্গানিক কেমিস্ট্রি এখানে শেষ। দেন আমরা হচ্ছে পরের ক্লাসে যেটা কেমিস্ট্রি 6 জৈব রসায়ন, সেখানে হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে সেখানে অ্যারোমেটিক পুরা জৈব যৌগের প্যাটার্ন আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।